হ্যালো হ্যালো চেক ওকে ফাইন গুড। আচ্ছা, আমরা আজকে কেমিক্যাল বন্ডিংটাতে আমরা আগের দিনকে কি কি পড়েছিলাম, কতদূর পড়েছিলাম একবার কুইক রিভিশন করে দিচ্ছি, টপিকগুলো বলে দিচ্ছি। প্রথমে পড়েছিলাম কেমিক্যাল বন্ডিং হয় কেন, তার পারপাস হিসেবে জেনেছিলাম অক্টেট রুলের ব্যাপারে। তারপরে এসেছিল অক্টেট রুলকে স্যাটিসফাই করতে গিয়ে আমরা জানতে পেরেছিলাম আয়নিক বন্ডিং হয়, যেখানে মেটালগুলো ইলেকট্রন লস করে ক্যাটায়ন তৈরি করে, নন মেটালগুলো ইলেকট্রন গেইন করে অ্যানায়ন তৈরি করে, আর তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হয়, দিয়ে আয়নিক বন্ডিং তৈরি হয়। আয়নিক বন্ডিং এর ক্রাইটেরিয়া হিসেবে জেনেছিলাম যে মেটালের যদি আয়নাইজেশন এনার্জি লো হয়, আয়নাইজেশন এনার্জি লো মানে সে খুব ইজিলি ইলেকট্রন লস করতে পারবে এবং ক্যাটায়নে কনভার্ট হতে পারবে। আর অ্যানায়নগুলোর মানে নন মেটালগুলো যদি ইলেকট্রন গেইন এনথালপি হাই হয়, মানে ও খুব ইজিলি ইলেকট্রন নিতে পারবে এবং দিয়ে অ্যানায়নে কনভার্ট হতে পারবে। এবং দুজনের মধ্যে যদি ইলেকট্রন নেগেটিভিটির ডিফারেন্সটা অনেক বেশি হয়, একজন হাইলি ইলেকট্রোপজিটিভ হবে মেটাল, অন্যজন হাইলি ইলেকট্রোনেগেটিভ হবে নন মেটাল, অর্থাৎ ইলেকট্রন নেগেটিভিটির ডিফারেন্সটা অনেক বেশি হবে, এই ক্রাইটেরিয়াগুলো স্যাটিসফাই হলে সেখানে আয়নিক বন্ডিং তৈরি হয়। আয়নিক বন্ডিং আয়নিক কম্পাউন্ডগুলো বেশ কিছু ফিচার দেখেছিলাম, এর হাই মেল্টিং পয়েন্ট, হাই বয়লিং পয়েন্ট, হাই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই হয়, ক্রিস্টালাইন সলিড হয় এরা, ঠিক আছে, এরা খুব তাড়াতাড়ি রিঅ্যাকশন করে, এদের রিঅ্যাকশনের নেচার ফাস্ট ফরওয়ার্ড হয়, এরা ওয়াটারে সলিবল হয়, এরা ওয়াটারে সলিবল অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এরকম বেশ কিছু ফিচার আমরা আয়নিক বন্ডিং এর যে কম্পাউন্ডগুলো আছে NaCl KCl, সো আয়নিক বন্ডিং এর মধ্যে এই ফিচারগুলো দেখেছিলাম। তারপরে আয়নিক বন্ডিং এর দুটো স্পেশাল এনার্জি সম্পর্কে জেনেছিলাম, একটা হচ্ছে ল্যাটিস এনার্জি, একটা হাইড্রেশন এনার্জি। সো ল্যাটিস এনার্জি হচ্ছে আয়ন্স গুলো যখন জুড়ে গিয়ে ক্রিস্টাল তৈরি করে তখন যে এনার্জিটা বেরিয়ে যায় তাকে বলে ল্যাটিস এনার্জি, অথবা ওই ক্রিস্টালটাকে ব্রেক করে আবার আয়নে কনভার্ট করে দিতে যে এনার্জি লাগে, সাপ্লাই করতে লাগে, সেটাকে বলে ল্যাটিস এনার্জি। তাহলে ল্যাটিস এনার্জি বেসিক্যালি একটা ক্রিস্টালকে ব্রেক করে আয়ন্সে কনভার্ট করে দেয়, রাইট? আয়ন্স গুলো জুড়ে গিয়ে যখন ক্রিস্টাল তৈরি করে তখন যে এনার্জিটা বেরিয়ে যায় সেটাও ল্যাটিস এনার্জি, আবার ওই একই এনার্জি দিয়ে সাপ্লাই করে তাহলে ক্রিস্টালটা ব্রেক করে ক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে, ওটাও ল্যাটিস এনার্জি। আর হাইড্রেশন এনার্জি কি, যে একটা ক্রিস্টাল ছিল তাকে আমি ল্যাটিস এনার্জি দিয়েছি, সে ক্যাটায়ন অ্যানায়নে সেপারেট হয়ে আছে, বাট ওই ক্যাটায়ন অ্যানায়নটা গ্যাসিয়াস ফর্মে আছে, ওকে ওয়াটার মলিকুল চারপাশ থেকে এনক্যাপসুলেট করে নিয়েছে, দিয়ে সলভেট করে নিয়েছে, দিয়ে স্টেবিলিটি দিয়েছে, তার জন্য যে এনার্জিটা রিলিজ হয়ে যাবে, স্টেবিলিটি পেয়েছে বলে এনার্জি রিলিজ হবে, সেটা হচ্ছে হাইড্রেশন এনার্জি। তার মানে ডিসলিউশন বা সলিবিলিটিতে দুটো জিনিস এলো। সলিবিলিটির প্রথম জিনিসটা এলো ক্রিস্টালটা ব্রেক হবে বাই ল্যাটিস এনার্জি, ওটা হচ্ছে সাপ্লাই করলাম, ওটা হচ্ছে আমার কস্ট। ক্রিস্টালটা ব্রেক হয়, গ্যাসিয়াস ক্যাটায়ন গ্যাসিয়াস অ্যানায়ন তৈরি হলো, যারা আওয়ারা হয়ে গেল। ওয়াটার মলিকুল এলো ওদেরকে সুথ করতে, ওদেরকে একটু স্টেবিলিটি দিতে, তার ফলে ওদের এনার্জি রিলিজ হয়ে গেল খানিকটা, কারণ স্টেবিলিটি পেলো তো এনার্জি রিলিজ হয়ে গেল। এটা হচ্ছে হাইড্রেশন এনার্জি। যদি রিলিজড এনার্জি হাইড্রেশন এনার্জি বেশি হয়, আমার প্রফিট বেশি হয়, তবে গিয়ে হাইড্রেশনটা হবে এবং সলিবিলিটি আসবে। যদি দেখা যায় ল্যাটিস এনার্জি অনেক বেশি সাপ্লাই করতে হচ্ছে আর হাইড্রেশন এনার্জি সেই তুলনায় খুবই কম পাচ্ছি, তখন সলিবিলিটি হবে না। ল্যাটিস এনার্জি যে দু তিনটে ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, তার মধ্যে একটা ছিল হচ্ছে সাইজ ফ্যাক্টর, সাইজ যত ছোট তত হচ্ছে ল্যাটিস এনার্জি বেশি হবে, আয়নগুলো সাইজ যত ছোট হবে ল্যাটিস এনার্জি অফ দ্য ক্রিস্টাল বেশি হবে। আর একটা হচ্ছে চার্জ ফ্যাক্টর, ক্যাটায়নের চার্জ অ্যানায়নের চার্জ যত বেশি হবে তত ল্যাটিস এনার্জি ক্রিস্টাল স্টেবিলিটি বেশি হবে। হাইড্রেশন এনার্জি এরকম একটা ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ফাই বা আয়নিক পোটেনশিয়াল, দ্যাট ইজ চার্জ বাই রেডিয়াস। চার্জ বাই রেডিয়াস এই রেশিওটাকে বলে ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের রেডিয়াস, এই রেশিওটাকে কি বলে? আয়নিক পোটেনশিয়াল। ফাই আয়নিক পোটেনশিয়াল বা ফাই, ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস, ঠিক আছে, চার্জ ডেনসিটি বা পাই আয়নিক পোটেনশিয়াল, এটা যত বেশি হবে তত হাইড্রেশন এনার্জিও বেশি হতে চলেছে। সেই দুটো তিনটে ফ্যাক্টর ছিল। এর সঙ্গে দেখেছিলাম বন্ড হেবার সাইকেল, যেখানে আমরা এনার্জি সিকোয়েন্স পড়েছিলাম যে কেমন করে আয়নিক কম্পাউন্ড তৈরি হয়। যে একটা ধরে সোডিয়াম ক্লোরাইডকে যদি নিই, তাহলে সোডিয়াম সলিড থেকে প্রথমে সোডিয়াম গ্যাসে আসে, সাবলিমেশন এনার্জি দিতে হয়, সোডিয়াম গ্যাস থেকে সোডিয়াম প্লাস ক্যাটায়ন তৈরি হয়, আয়নেশন এনার্জি দিতে হয়। একইভাবে ক্লোরিনকে ডিসোসিয়েশন এনার্জি দিতে হয়, যে ক্লোরিন গ্যাস হয়, তারপরে তার উপর ইলেকট্রন অ্যাফিনিটি লাগিয়ে দিয়ে Cl- হয়, তারপরে Na+Cl- কম্বাইন করে ল্যাটিস এনার্জি রিলিজ হয় আর NaCl তৈরি হয়। সো টোটাল এনার্জির হিসাবটা ছিল বন্ড হেবার সাইকেলের থ্রু দিয়ে। এইটা ছিল পুরোটা আয়নিক কম্পাউন্ডের পার্ট। তারপরে শুরু করেছিলাম কোভালেন্ট কম্পাউন্ড, যেখানে কোভালেন্ট কম্পাউন্ডের ডেফিনেশনস, ক্যারেক্টারিস্টিক্স, আয়নিকের সঙ্গে কি ডিফারেন্স এটা দেখেছিলাম। এন্ড কোভালেন্ট কম্পাউন্ড দেখতে গিয়ে সেখানে দুটো কেস দেখেছিলাম, একটা হচ্ছে অক্টেটের এক্সপ্যানশন হচ্ছে কখনো কখনো, একটা হচ্ছে অক্টেট ডেফিসিয়েন্সি হচ্ছে, কিন্তু তারপরেও কোভালেন্ট বন্ড তৈরি হচ্ছে। এবং কোভ্যালেন্সির ক্রাইটেরিয়া জেনেছিলাম যে যতগুলো আনএপিয়ার্ড ইলেকট্রন সেটাই হচ্ছে তার কোভ্যালেন্সি। অক্টেট ফুলফিল করবে এটা স্বাভাবিক ব্যাপার, যে অক্টেট ফুলফিল করা একটা কমন ট্রেন্ড অফ দ্য এলিমেন্টস, যে টু গেট দ্য স্টেবিলিটি। কিন্তু অক্টেট ফুলফিল না করেও অক্টেটের থেকে বেশি ইলেকট্রন আছে ভ্যালেন্সিয়ালে অথবা অক্টেটের থেকে কম ইলেকট্রন আছে ভ্যালেন্সিয়ালে, তারপরেও এলিমেন্ট স্টেবিলিটি পাচ্ছে। তার পিছনে লজিকটা কি ছিল? তারা ম্যাক্সিমাম কোভ্যালেন্সিকে ইউটিলাইজ করছে, তাদের মধ্যে কোনো পেয়ার্ড ইলেকট্রন থাকছে না, তারা সমস্ত ইলেকট্রনকে আনএপিয়ার্ড বানিয়ে দিচ্ছে, এন্ড আনএপিয়ার্ড বানিয়ে দিয়ে তারা ম্যাক্সিমাম স্টেবিলিটিকে ম্যাক্সিমাম কোভ্যালেন্সির থ্রু দিয়ে তারা স্টেবিলিটি গেইন করছে, যদিও তাদের অক্টেট নেই। ক্লিয়ার? এটা ছিল কোভ্যালেন্ট বন্ডিং এর জায়গাটা। আচ্ছা, এর সঙ্গে আমরা দেখেছিলাম হচ্ছে কোঅর্ডিনেশন বন্ডের বেসিকটা, যেখানে হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড তো অলরেডি ক্লাস 12 এ পড়ছো, ওই সেম জিনিসই কোঅর্ডিনেশন বন্ড, যে একটা লোন পেয়ার
কোন স্পিসিসের একটা লোন পেয়ার আছে আর একজন কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, তাহলে লোন পেয়ার কাছে যার কাছে আছে সে যদি ইলেকট্রন ডেফিসিয়েন্টকে ইলেকট্রন সাপ্লাই করে দিয়ে মিউচুয়ালি শেয়ার করে যে বন্ড তৈরি করে তাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ডিং। ঠিক আছে, ডিটেল বন্ডিং এর এই জায়গাগুলো ছিল। আজকে শুরু করছি বেশ কিছু বন্ডের প্যারামিটার থেকে যেগুলো নিয়ে কোয়েশ্চেন্স আসে, যেগুলো কোয়েশ্চেন জোন এরিয়া, কোভ্যালেন্ট বন্ডিং এর বিভিন্ন বন্ড প্যারামিটারস। দেখো এগুলো কি বলছে। প্রথমটা বলছে বন্ড লেংথ। বন্ড লেংথ বলতে কি বোঝানো হচ্ছে যে যদি এটা কোভ্যালেন্ট মলিকিউল হয় তাহলে এটা ওভারল্যাপ থাকবে, রাইট, দুটো অ্যাটমের মধ্যে এটা ওভারল্যাপ থাকবে। এই অবস্থায় ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটাই হচ্ছে বন্ড লেংথ। ঠিক আছে, যদি এটা এরকম ভাবে জাস্ট টাচ করে আছে আয়নিক হয়, এটা ক্যাটায়ন এটা অ্যানায়ন, তাহলে এটা আর প্লাস এটা আর মাইনাস। আর প্লাস মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন, আর মাইনাস মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য অ্যানায়ন। তাহলে ক্যাটায়নের রেডিয়াস আর অ্যানায়নের রেডিয়াসের সামেশনটা কি আমরা কি বলবো? বন্ড লেংথ। যদি আয়নিক হয় ক্যাটায়নের রেডিয়াস যা আর অ্যানায়নের রেডিয়াস যা, এদের দুজনের সামেশনটাই হবে আমার কাছে বন্ড লেংথ। যদি কোভ্যালেন্ট হয় তাহলে কোভ্যালেন্টের মধ্যে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের মধ্যে ডিসটেন্স হবে বন্ড লেংথ। মেটালিক রেডিয়াস হলে একজনের দুজনের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে ডিসটেন্স হবে বন্ড লেংথ। ভ্যান ডার ওয়াল রেডিয়াস হলে একটু গ্যাপ থাকবে, তারা কাছাকাছি থাকবে কিন্তু একদম ওভারল্যাপটা হবে না, তো এই অবস্থায় তাদের নিউক্লিয়াসের ডিসটেন্সটা হচ্ছে বন্ড লেংথ হবে। আর রেডিয়াস কি হবে? এই বন্ড লেংথের হাফ। বন্ড লেংথ যেমনই হোক, ওভারল্যাপ হয়ে আছে এইভাবে বন্ড লেংথ হোক, যে দুজনে ওভারল্যাপ হয়ে আছে এই অবস্থায় ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটাকে বন্ড লেংথ বলি, দুজনে জাস্ট টাচ করে আছে এই অবস্থায় ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সকে বন্ড লেংথ বলি, আর দুজনে টাচ করেনি ক্লোজেস্ট অ্যাপ্রোচে আছে এই অবস্থায় ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সকে যদি বন্ড লেংথ বলি, যাই বলি না কেন তার হাফটা হবে তার রেডিয়াস। তাহলে এখান থেকে বলো সব থেকে রেডিয়াস ছোট কার হচ্ছে? কোভ্যালেন্ট বন্ডের রেডিয়াস সব থেকে ছোট, বড় কার সব থেকে? ভ্যান ডার ওয়ালস এর রেডিয়াস সব থেকে বড়, কারণ এখানে টাচটাই করে নেই। ঠিক আছে, ক্লোজেস্ট অ্যাপ্রোচে আছে কিন্তু ওভারল্যাপ নেই, ওভারল্যাপ ছাড়া ক্লোজেস্ট অ্যাপ্রোচে আছে। তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে বন্ড লেংথের বা বন্ড রেডিয়াস, লেংথ বলো বা বন্ড রেডিয়াস বলো, তাহলে তার অর্ডার কি হবে? কোভ্যালেন্ট বন্ডে সব থেকে ছোট, তারপরে মেটালিক বন্ড, তারপরে হচ্ছে সব থেকে বেশি হবে ভ্যান ডার ওয়ালস বন্ডে। বন্ড এনার্জি, বন্ড এনার্জি কাকে বলা হয়? যে 1 মোল অফ মলিকুলকে পুরোপুরি ব্রেক করে এলিমেন্ট গুলো তৈরি করতে যে এনার্জি সাপ্লাই করবো তাকে বলে বন্ড এনার্জি। ফর এক্সাম্পল O2, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড আছে, সেখান থেকে দুটো অক্সিজেন অ্যাটমকে সেপারেট গ্যাসিয়াস কন্ডিশনে পাঠিয়ে দেওয়া হলো, তার জন্য যতটা এনার্জি লাগছে 1 মোলের এনার্জিকে পুরোপুরি ব্রেক করতে, 1 মোল মলিকুল নিয়েছি সেই পুরোটাকে ব্রেক করে দিতে, দিয়ে অ্যাটমগুলোকে এলিমেন্টগুলোকে সেপারেট করে দিতে রিকোয়ার্ড এনার্জি হচ্ছে বন্ড এনার্জি। সো অবভিয়াসলি যেখানে ডাবল বন্ড থাকবে এনার্জি বেশি লাগবে, ট্রিপল বন্ড এনার্জি আরো বেশি লাগবে, কিন্তু সিঙ্গেল বন্ড থাকলে এনার্জি কম লাগবে। যখন যদি ধরে এরকম টাইপের সিচুয়েশন হয়, H2O তে কি কি বন্ড আছে? দুটো OH বন্ড আছে, তাই তো? H2O তে কি কি বন্ড আছে? দুটো OH বন্ড আছে। এবারে ধরলাম প্রথমবারে খানিকটা এনার্জি সাপ্লাই করেছি, তাতে H আর OH আলাদা হয়ে গেছে, এর জন্য এনার্জি লেগেছে 502 কিলোজুল পার মোল। তাহলে এখনো একটা OH রয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে এখন সেকেন্ড OH টাতে আবার বন্ড এনার্জি সাপ্লাই করেছি, সেকেন্ড OH থেকেও H আর O আলাদা হয়ে গেছে, তাতে একটু কম এনার্জি লেগেছে। তাহলে ওয়াটারে দুটো OH বন্ডের বন্ড এনার্জি কি সেম? প্রথম OH বন্ডটাকে ব্রেক করতে HOH করতে সেপারেট অ্যামাউন্টের বন্ড এনার্জি লেগেছে, পরের যে OH টা রয়ে গেছিল তাকে আবার সেপারেট করে H আর O করতে সেপারেট অ্যামাউন্টের বন্ড এনার্জি লেগেছে। সো ওয়াটারে কেন যে কোনো মলিকুলের মধ্যেই চারটে, যে কোনো মলিকুলের মধ্যে চারজনেরই বন্ড এনার্জি সেম বন্ড যদিও বা থাকে, CH4 এ চারটেই CH বন্ড, কিন্তু চারটে CH বন্ডের বন্ড এনার্জি সেম নয়। আমরা যখন বলছি তখন আমরা অ্যাভারেজ করে নিয়ে বলি, তাহলে এই OH বন্ডের যে বন্ড এনার্জি এই দুজনের অ্যাভারেজ করতে হবে। যদি বলা হয় ওয়াটারে OH বন্ডের বন্ড এনার্জি 464.5 কিলোজুল পার মোল, এর মানে ওটা অ্যাভারেজ বন্ড এনার্জি বলছে। প্রথম OH বন্ডকে ব্রেক করতে একটা সেপারেট অ্যামাউন্টের এনার্জি লেগেছে, পরেরটাকে ব্রেক করতে সেপারেট অ্যামাউন্টের এনার্জি লেগেছে, এন্ড আমাদেরকে অ্যাভারেজটা বলছে যে OH বন্ডের বন্ড এনার্জি। সিমিলারলি মিথেনকে বল এরকম ব্রেক করতে কতগুলো এনার্জি লাগবে? CH4 থেকে H আর CH3 হবে, তারপরে CH3 থেকে আবার H আর CH2 হবে, আবার H আর CH হবে, আর লাস্টে গিয়ে C আর H হবে। চারটে স্টেপে চারটে আলাদা অ্যামাউন্টের এনার্জি লাগবে, চারটে স্টেপে কিন্তু চারটে আলাদা অ্যামাউন্টের এনার্জি লাগবে, কিন্তু অ্যাভারেজ করলে আমরা বলবো CH4 এ কার্বন হাইড্রোজেন বন্ডের বন্ড এনার্জি হচ্ছে এই অ্যাভারেজটা। ঠিক আছে, বন্ড অর্ডার কি জিনিস? যে কতগুলো বন্ড আছে, FF সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, বন্ড অর্ডার বলবো 1, O ডাবল কোভ্যালেন্ট বন্ড, বন্ড অর্ডার বলবো 2, NN ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, বন্ড অর্ডার বলবো 3। বন্ড অর্ডারের কনসেপ্টটা আমরা মলিকুলার অরবিটাল থিওরিতে আরো ডিটেইলসে দেখবো যে বন্ড অর্ডার জিনিসটা এক্স্যাক্টলি কেমন করে ক্যালকুলেট করে। আপাতত এটুকু বুঝে রাখি যতগুলো বন্ড সেটাই তার বন্ড অর্ডার, সিঙ্গেল বন্ডে 1, ডাবল বন্ডে 2, ট্রিপল বন্ডে 3। এই সমস্ত সিচুয়েশনে বন্ড অর্ডার কেমন করে ক্যালকুলেট করতে আমরা মলিকুলার অরবিটাল থিওরি থ্রু দিয়ে দেখবো। সো বেসিক্যালি এই সমস্ত সিচুয়েশনে বন্ড অর্ডার কিন্তু পুরোপুরি ইন্টিজার নয়, ফ্র্যাকশনে আসবে বন্ড অর্ডার। কেন?
কারণ এইদিকের বন্ডটা আছে ডাবল বন্ডে, এদিকের বন্ডটা আছে সিঙ্গেল বন্ডে, আর রেজোনেন্সের থ্রু দিয়ে এদিকেরটা ডাবল বন্ড হয়ে যেতে পারে, ওদিকেরটাও সিঙ্গেল বন্ড হয়ে যেতে পারে। তাই পুরো বন্ড অর্ডার এক্স্যাক্টলি ইন্টিজারে আসবে না, এদের ফ্র্যাকশনে বন্ড অর্ডার আসবে, এখানেও ফ্র্যাকশনে বন্ড অর্ডার আসবে। কারণ রেজোনেন্সের থ্রু দিয়ে এটা ডাবল বন্ড আছে, এটা সিঙ্গেল বন্ড আছে, এটাও সিঙ্গেল বন্ড আছে, যে কোনো একটা ডাবল বন্ড হতে পারে, অন্যটা সিঙ্গেল বন্ড হয়ে যেতে পারে। তাই এদের ক্ষেত্রে বন্ড অর্ডার আমরা ইন্টিজারের মতন করে বলতে পারবো না 1 2 বা 3 বা সিঙ্গেল ডাবল ট্রিপল কোভালেন্ট বন্ড আছে। কারণ যদি বাই চান্স এই ডাবল বন্ডটা এখানে শিফট হয়ে যায়, তাহলে এখানে আর ডাবল বন্ড রইলো না, এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল, আর এখানে হয়ে গেল। বা এরকম করে যদি শিফট না হয়, এরকম করে যদি শিফট হয়, লোন পেয়ারটা এখানে এলো, এই ডাবল বন্ডটা লোন পেয়ার হয়ে এর মাথায় উইথড্র হয়ে গেল, তাহলে ডাবল বন্ডটা কোথায় শিফট হলো? এখানে শিফট হলো। আর এর মাথায় কি লোন পেয়ার চলে গেল, মাইনাস চার্জ চলে গেল, তাহলে ডাবল বন্ডটা এখানে চলে এলো, এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল, এখানেও সিঙ্গেল বন্ড হয়ে গেল। তার মানে ডাবল বন্ড যেটাকেই বলবো না কেন, সেটাই কালকে দেখবো রেজোনেন্সের থ্রু দিয়ে সেটা ডাবল বন্ড নেই, সিঙ্গেল বন্ড হয়ে গেছে। যেটাকে আজকে বলবো ডাবল বন্ডে আছে, সেটাই কালকে এখানেও ধর একটা কি হতে পারে, এখান থেকে মাইনাস চার্জ এখানে আসতে পারে, এন্ড তার জন্য এই ডাবল বন্ডটা এই পজিশনে শিফট হয়ে যেতে পারে, রাইট? তার মানে যদি কোনো একটা পার্টিকুলার বন্ডকে এখানে আমি ডাবল বন্ডের বন্ড অর্ডার বলে দিই, সেটা ভুল বলা হবে, কারণ রেজোনেন্স হচ্ছে এখানে, আর রেজোনেন্সের থ্রু দিয়ে ডাবল বন্ডগুলো তাদের পজিশন মুভ করছে। তাই কোনো একজনকে যদি বলে দিই এটা ডাবল বন্ডে আছে বা এটা ট্রিপল বন্ডে আছে, রেজোনেন্সের থ্রু দিয়ে তার বন্ড অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে সবসময়। তাই এদের সবসময় বন্ড অর্ডারটা অ্যাভারেজ বন্ড অর্ডার করেই বার করা হবে, এবং সেগুলো ফ্র্যাকশনেই আসবে। সো চলে আসছে কি কি ফ্যাক্টরের উপরে। বন্ড অ্যাঙ্গেল জিনিসটা কি? বন্ড অ্যাঙ্গেল হচ্ছে যে অনলি বন্ড পেয়ার গুলোর মধ্যে অ্যাঙ্গেল, লোন পেয়ার ইনক্লুডেড নেই। ওয়াটার মলিকুলে লোন পেয়ারও আছে, হ্যাঁ কি না? খরগোশের মতন দুটো কানও আছে, রাইট? কিন্তু ওই লোন পেয়ারের মাঝের অ্যাঙ্গেলকে আমরা বন্ড অ্যাঙ্গেল প্যারামিটারে ধরি না, আমরা কেবলমাত্র বন্ড পেয়ারের মাঝের অ্যাঙ্গেলটাকেই বন্ড অ্যাঙ্গেল বলে থাকি। সো এখানেও বন্ড অ্যাঙ্গেল, এখানে কোনো লোন পেয়ার নেই, সো বন্ড পেয়ারের মাঝের অ্যাঙ্গেলটাই হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। কি কি ফ্যাক্টর এদের মধ্যে রিলেটেড, ইন্টার রিলেটেড ফ্যাক্টরগুলো নিয়ে একবার ডিসকাস করে নিই। যদি বলো বন্ড এনার্জি বেশি, আচ্ছা বন্ড এনার্জি থেকে আসছি না, বলো বন্ড অর্ডার যদি বেশি হয়, বন্ড অর্ডার ইজ প্রপোর্শনাল টু, বন্ড অর্ডার যত বেশি হবে তত কি হবে? বন্ড এনার্জি, ওই বন্ডকে ব্রেক করতে বন্ডের এনার্জি, এন্ড যত বন্ড অর্ডার বেশি হবে তত বন্ড লেংথ। ক্লিয়ার এই তিনটে পয়েন্ট? বন্ড অর্ডার যত বেশি হবে তত লেংথ কম হবে। বন্ড অর্ডার বেশি মানে বন্ডের স্টেবিলিটি বা স্ট্রেংথ, বন্ডের স্টেবিলিটি বা স্ট্রেংথ বেশি মানে বন্ডের লেংথ কম, আর ওই বন্ডকে ব্রেক করতে দ্যাট ইজ বন্ড এনার্জি। তাহলে বলো বন্ড এনার্জিটা কি? বন্ড ফরমেশন এনার্জি না বন্ড ডিসোসিয়েশন এনার্জি? বন্ড এনার্জি বলতে আমরা কোন এনার্জিটাকে বুঝি? বন্ড ফরমেশন হলে যতটা এনার্জি রিলিজ হয় তাকে বুঝি, না বন্ডকে ব্রেক করতে যতটা এনার্জি সাপ্লাই করতে হবে তাকে বুঝি? তো বন্ড ডিসোসিয়েশন এনার্জিকে ইউজুয়ালি আমরা বন্ড এনার্জি বলে থাকি, ঠিক আছে? বেশ, তাহলে এই রিলেশনটা মনে রাখতে হবে যে বন্ড অর্ডার যত বেশি হবে তত বন্ড এনার্জি বেশি হবে, বন্ড লেন্থ কমে যাবে, এন্ড বন্ডের স্টেবিলিটি তত বাড়বে, স্টেবিলিটি বা বন্ড স্ট্রেংথ তত বেশি হবে, বন্ডের স্ট্রেংথ তত বেশি হবে। এই কারণেই নাইট্রোজেনের ট্রিপল বন্ড থাকার জন্য ইনার্ট হয়ে গেছে, অলমোস্ট রিঅ্যাক্ট করতেই চায় না। চলো চলে আসছি রেজোনেন্সে। সো রেজোনেন্স জিনিসটা কি, আমরা এটা অর্গানিক কেমিস্ট্রিতে আরো একবার দরকার দেখে নেবো। এখানে আমরা ডিটেইলে একটু ভালো করে স্টাডি করে নেওয়ার চেষ্টা করছি, যাতে মাথায় থেকে পুরোপুরি জিনিসটা বসে যায়। রেজোনেন্সের কতগুলো পয়েন্ট আছে, পয়েন্ট কটা আগে একবার পড়ে নি, দেখি পয়েন্ট কটা কোথায় লেখা আছে। দেখো পয়েন্ট কটা বলো রেজোনেন্সের, দেখো রেজোনেন্সের কি কি পয়েন্টস আছে একবার মাথায় দেখে নি। এখান থেকে কোয়েশ্চেন কিছু আসবে না, কিন্তু আমার বুঝতে সুবিধা হয়ে যাবে। প্রথমটা হচ্ছে যে রেজোনেন্স কখন হচ্ছে, যখন কোন একটা মলিকুলের মধ্যে হয় লোন পেয়ার আছে অথবা মাইনাস চার্জ আছে এবং তার সঙ্গে একটা পাই বন্ড আছে, একটা বা দুটো। অর্থাৎ সেই ইলেকট্রনগুলোই রেজোনেন্সে পার্টিসিপেট করে যেগুলো লুজলি বাউন্ড ইলেকট্রন। একটা লোন পেয়ারকে একটাই নিউক্লিয়াস হোল্ড করে রাখে, রাইট? নাকি আর একটা বন্ড পেয়ারকে কটা নিউক্লিয়াস হোল্ড করে? দুটো নিউক্লিয়াস। বন্ড পেয়ার মানে এইচ আছে সিএল আছে, বন্ড পেয়ার ইলেকট্রন আছে তাদের মাঝখানে। তাহলে একটা বন্ড পেয়ারকে হোল্ড করে দুটো নিউক্লিয়াস, তার উপরে তার মানে হোল্ড বেশি। কিন্তু এটা লোন পেয়ারকে হোল্ড করে একটাই নিউক্লিয়াস, তার মানে হোল্ড কম। তাহলে একটাই নিউক্লিয়াস যদি একটা লোন পেয়ারকে হোল্ড করে, লোন পেয়ারের উপরে নিউক্লিয়াসের হোল্ড কম থাকবে, মানে লোন পেয়ার হলো লুজলি বাউন্ড। একইভাবে যদি মাইনাস চার্জ থাকে কোনো নিউক্লিয়াসে, তার মানে তার কাছে যা ইলেকট্রন থাকার কথা তার থেকে বেশি ইলেকট্রন আছে, তার মানে এগেন সেই মাইনাস চার্জের ইলেকট্রন গুলো লুজলি বাউন্ড। আর একটা যদি পাই বন্ড থাকে, পাই বন্ড হচ্ছে উইক বন্ড, তার মানে সেই ইলেকট্রন গুলো হচ্ছে লুজলি বাউন্ড। তো যে সমস্ত ইলেকট্রন গুলো লুজলি বাউন্ড আছে, সেই লুজলি বাউন্ড ইলেকট্রন গুলো ডিলোকালাইজের থ্রু দিয়ে
স্টেবিলিটি গেইন করতে চায়, এই ডিলোকালাইজেশনের থ্রু দিয়ে স্টেবিলিটি গেইন করার মেথডটাকে বলা হয় রেজোনেন্স। ঠিক আছে, ডিলোকালাইজ কেন করতে চায়? কারণ প্রত্যেকটা ইলেকট্রনস যে অরবিটালে আছে সেই অরবিটালে না থেকে হাফ ফিল্ড ফুল ফিল্ডের স্টেবিলিটি কথা একবার মনে করে দেখো, সেই অরবিটালে না থেকে সে তার পাশের অরবিটাল গুলোতে মুভ করতে চায়, এই মেথডটাকে বলে ডিলোকালাইজেশন। ডিলোকালাইজেশনের থ্রু দিয়ে স্টেবিলিটি আসে, অর্থাৎ যত বেশি ডিলোকালাইজেশনের স্কোপ থাকবে, যত বেশি মুভমেন্টের স্কোপ থাকবে, তত বেশি স্টেবিলিটি আসবে। কারা কারা মুভ করবে? সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড কোনদিন মুভ করবে না, কারণ সিগমা বন্ড বা সিঙ্গেল বন্ডে দুটো নিউক্লিয়াস দুদিক থেকে হোল্ড করে আছে, সো ওই ইলেকট্রন গুলো বন্ড পেয়ার ইলেকট্রন গুলো টাইটলি বাউন্ড, তাই কারণ দুদিক থেকে দুটো নিউক্লিয়াস ওদেরকে অ্যাট্রাক্ট করছে, সিগমা বন্ড বা সিঙ্গেল কোভালেন্ট বন্ডের যে ইলেকট্রন গুলো। কিন্তু পাই ইলেকট্রন গুলোকে যদিও বা দুদিক থেকে দুটো নিউক্লিয়াস হোল্ড করছে, কিন্তু তারা এমন ভাবেই বন্ডেড যে ওরা দুদিক থেকে দুটো নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্স থাকার পরে ওরা লুজলি বাউন্ড, সাইড ওয়াইজ ওভারল্যাপ বলে। সো পাই ইলেকট্রন গুলো লুজলি বাউন্ড, লোন পেয়ার গুলো লুজলি বাউন্ড, মাইনাস চার্জ লুজলি বাউন্ড। এই লুজলি বাউন্ড ইলেকট্রন গুলো সবসময় টেন্ডেন্সি দেখাবে ডিলোকালাইজ করবার, মুভমেন্ট করবার, বিকজ ডিলোকালাইজেশন গিভস স্টেবিলিটি। আর এই ডিলোকালাইজেশনের থ্রু দিয়ে স্টেবিলিটি আর্ন করার এই মেথডটাকে বলা হয় কি? রেজোনেন্স। যত বেশি ডিলোকালাইজেশন হবে তত বেশি স্টেবিলিটি। তারপরে রেজোনেন্স বল 500 এর ক্ষেত্রে পিপি ওভারল্যাপ হচ্ছে খালি, তারপর ফ্রি রোটেশনও তো হওয়া উচিত না, তাহলে তো এটা কি একটা রিজন হবে? বুঝলাম না, একবার বল। এই যে ডিলোকালাইজেশনটা তো মোস্টলি 5 বন্ডেই হয়, সিগমা বন্ড তো হচ্ছে না, তো 5 বন্ডে তো পিপি ওভারল্যাপিং হচ্ছে। কিন্তু পিপি ওভারল্যাপটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হয় বলে তো স্ট্রং ওভারল্যাপ তৈরি হয় না। আমরা পাই বন্ড যখন ফরমেশন দেখবো তখন এটা দেখে নেবো। পিপি ওভারল্যাপটা দু রকম ভাবে হতে পারে, একটা হেড অন ওভারল্যাপ হতে পারে, একটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হতে পারে। সো দুটো স্কুটি ধর একদম মুখোমুখি হিট করেছে, তাহলে যেখানে যা ড্যামেজ হবে, আর যদি সাইড ওয়াইজ হিট করে ড্যামেজ কি সেম হবে? তো সাইড ওয়াইজ ওভারল্যাপে ড্যামেজ কম হয়, কারণ ওভারল্যাপ কম হয়ে যায়, কলিশন কম হয়, কলিশনের এক্সটেন্ট কম হয়। ওভারল্যাপ কম হওয়া মানে তোমার স্ট্রেংথ কমে যাচ্ছে। এখানে যেরকম অ্যাক্সিডেন্টের এক্সটেন্ট কম হবে, ওরকমই অ্যাটম গুলোর মধ্যে ওভারল্যাপের স্ট্রেংথ কম হবে, কারণ সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে। সো পিপি যখন সাইড ওয়াইজ ওভারল্যাপ হয় তখন পাই বন্ড তৈরি হয় যেখানে স্ট্রেংথ কম হয়। কিন্তু যদি একদম মুখোমুখি হিট অন হয়, ঠিক আছে, অরবিটাল গুলো যদি একদম মুখোমুখি হিট অন হয়, তাহলে অ্যাক্সিডেন্টও যেরকম ম্যাসিভ হবে। যদি একদম হেড অন কলিশন হয়, তাহলে অ্যাক্সিডেন্টও যেরকম ম্যাসিভ হবে, সেরকম ওভারল্যাপও ম্যাসিভ হবে। আর ওভারল্যাপ যত ম্যাসিভ হবে তত অবভিয়াসলি বন্ডের স্ট্রেংথ বেশি হবে। ঠিক আছে, তাই সিগমা বন্ড যখন তৈরি হয় হেড অন ওভারল্যাপের থ্রু দিয়ে তৈরি হয়, পাই বন্ড যখন তৈরি হয় সাইড ওয়াইজ ওভারল্যাপের থ্রু দিয়ে তৈরি হয়। সাইড ওয়াইজ ওভারল্যাপের এক্সটেন্ট কম থাকে, তাই পাই বন্ড দুটো নিউক্লিয়াসের আন্ডারে থাকা সত্ত্বেও উইক বন্ড হয়, মুভ করতে পারে। ঠিক আছে, এবারে তাহলে রেজোনেন্সের মেন পয়েন্টটা কি? ডিলোকালাইজেশন। ক্লিয়ার? ডিলোকালাইজেশনে ধরে নিতে পারো এর এক নাম হচ্ছে রেজোনেন্স। কার কার ডিলোকালাইজেশন হবে? পাই বন্ডে, মাইনাস চার্জের আর লোন পেয়ারে, যারা লুজলি বাউন্ড, কোনোদিন সিগমা বন্ডের ডিলোকালাইজেশন হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবারে চলে আসছি রেজোনেন্সটা হতে গেলে কি কি ক্রাইটেরিয়া মেনটেন হচ্ছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যতগুলো এরকম পাই বন্ড, সিগমা পাই বন্ড, লোন পেয়ার বা মাইনাস চার্জ মুভ করতে করতে যতগুলো নতুন নতুন স্ট্রাকচার তৈরি হবে, তাদের এক একটাকে বলে ক্যানোনিক্যাল ফর্ম। যত বেশি এরকম ক্যানোনিক্যাল ফর্ম হবে, তত বেশি ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, তত বেশি স্টেবিলিটি আসছে। অর্থাৎ ক্যানোনিক্যাল ফর্ম যত বেশি হচ্ছে তত স্টেবিলিটি বেশি হচ্ছে। ক্যানোনিক্যাল ফর্ম গুলো কি করে তৈরি হচ্ছে? একটা মুভমেন্ট হলো, তার ফলে নতুন যে স্ট্রাকচারটা পেলাম সেটা একটা ক্যানোনিক্যাল ফর্ম। সেকেন্ডের একটা মুভমেন্ট হলো ওই লুজলি বাউন্ড ইলেকট্রন গুলোর মধ্যে, সেকেন্ড যে স্ট্রাকচারটা পেলাম সেটা আরেকটা ক্যানোনিক্যাল ফর্ম। সো দিস আর ক্যানোনিক্যাল ফর্ম। এবারে মুভমেন্ট হওয়ার সময় কতগুলো পয়েন্ট খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে মুভমেন্টটা এমন ভাবে কখনোই হবে না যে অরিজিনাল অ্যাটমের ভ্যালেন্সি ডিস্টার্ব হয়ে গেছে, এটা কখনোই হবে না। যার টেট্রাভ্যালেন্সি মুভমেন্টের আগে পরে টেট্রাভ্যালেন্সি মেইনটেইন হচ্ছে, কার্বনের টেট্রাভ্যালেন্সি মুভমেন্টের আগে পরে মেইনটেইন হচ্ছে 4। ক্লিয়ার? সো কখনোই মুভমেন্ট এরকম ভাবে হবে না যেখানে ভ্যালেন্সিটাই ডিস্টার্ব হয়ে গেছে, মেন বেসিক স্কেলিটনটাই ডিস্টার্ব হয়ে গেছে, এরকম ভাবে হবে না। ঠিক আছে, 2 নাম্বার, এই মুভমেন্ট হতে গিয়ে কোন সমস্ত ক্যানোনিক্যাল ফর্মগুলো যে ইকুয়ালি স্টেবল হবে তাও হবে না। কোন ক্যানোনিক্যাল ফর্মে যদি এরকম আসে বিকজ অফ সাচ মুভমেন্ট অফ লুজলি বাউন্ড ইলেকট্রনস, কোন ক্যানোনিক্যাল ফর্মে ধর এরকম সিচুয়েশন এসছে যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় প্লাস চার্জ চলে এসছে, ওই ক্যানোনিক্যাল ফর্ম স্টেবিলিটি পাবে না। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় মাইনাস চার্জ এসছে, হ্যাঁ ওই ক্যানোনিক্যাল ফর্ম স্টেবিলিটি পাবে, কারণ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মাইনাস চার্জকে হোল্ড করতে পারে, কিন্তু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম প্লাস চার্জকে হোল্ড করতে পারে না।
তো সেই কারণে এরকম বেশ কিছু পয়েন্টস আছে যে যদি এমন কোনো ক্যানোনিক্যাল ফর্ম এসছে পাশাপাশি দুটো অ্যাটমের মাথায় প্লাস চার্জ বা মাইনাস চার্জ চলে এসেছে, সেম চার্জ চলে এসেছে পাশাপাশি দুটো অ্যাটমের মাথায়, অবভিয়াসলি রিপালশন হবে ওই ক্যানোনিক্যাল ফর্মে, এন্ড স্টেবিলিটি পাবে না। ক্লিয়ার? যদি কোনো ক্যানোনিক্যাল ফর্মে চার্জ সেপারেশন হয়ে গেছে, অরিজিনাল মলিকুলে কোনো চার্জ ছিল না কিন্তু ক্যানোনিক্যাল ফর্মগুলোতে প্লাস চার্জ মাইনাস চার্জ সেপারেট হয়ে যাচ্ছে, ফেনলের ক্যানোনিক্যাল ফর্ম মনে করো, ফেনক্সাইড অ্যানের ক্যানোনিক্যাল ফর্ম এগুলো মনে করো, চার্জ সেপারেশন হয়ে যাচ্ছে যেখানে, সেখানেও একই হবে স্টেবিলিটি একটু হলো কমে যাবে। সো এরকম বেশ কয়েকটা প্যারামিটার আছে রেজোনেন্সের, যে রেজোনেন্সের প্যারামিটার গুলো এখানে লিস্ট ডাউন করা আছে, একটু বোর্ড ওয়ার্ক থেকে ভালো করে সবকটা পড়ে নেবে, বইতেও লেখা আছে এখানেও লেখা আছে, ঠিক আছে? একটু জাস্ট রিডিং পড়ে নেবে। লাস্টের লাইনটা কি লেখা আছে দেখো, কনসেপ্ট অফ রেজোনেন্স ইজ আ থিওরিটিক্যাল কনসেপ্ট, অর্থাৎ এটা সত্যি সত্যি হচ্ছে, এটা কখনো দেখতে পাওয়া যায়নি কিন্তু এটা হচ্ছে ধরে নিয়ে সমস্ত মেকানিজম গুলো এক্সপ্লেন করা গেছে, তাই ধরে নেওয়া হচ্ছে এটা হচ্ছে। এটা যে ইলেকট্রন সত্যি সত্যি ঘুরছে ডাইরেক্ট কোনো এভিডেন্স পাওয়া যায়নি, কিন্তু এটা হচ্ছে ধরে নিয়ে যে সমস্ত রিঅ্যাকশনস গুলো প্রেডিক্ট করা হয়েছে, রিঅ্যাকশনস এর যে সমস্ত প্রোডাক্ট অর্থ হয় সমান প্যারা হয় সমান মেজর প্রোডাক্ট ধরা হয়েছে, রেজোনেন্স হচ্ছে ধরে নিয়ে, তাতে দেখা গেছে সত্যি অর্থ আর প্যারা হয় সমান মেজর প্রোডাক্ট হচ্ছে, তার মানে নিশ্চয়ই রেজোনেন্স হয়েছিল, এটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে। সেটা একদম ডাইরেক্ট এভিডেন্স নয়, এটা ইনডাইরেক্ট এভিডেন্সের থ্রু দিয়ে রেজোনেন্সটাকে প্রুফ করা হয় বা বলা হয় রেজোনেন্সের কথা। আচ্ছা চলে আসছে এবার রেজোনেন্সটা হচ্ছে কেমন করে দেখে নি। আমরা যে কটা প্যারামিটার জানলাম তার বেসিসে একটু দেখে নি। যেমন এটা হচ্ছে বেনজিনের মলিকুল, বেনজিনের মলিকুলে কোনো লোন পেয়ার নেই কিন্তু তিনটে করে পাই বন্ড আছে, রাইট? তিনটে করে পাই বন্ড আছে বেনজিন মলিকুলের মধ্যে। আচ্ছা যদি তিনটে করে পাই বন্ড থেকে থাকে বেনজিন মলিকুলের মধ্যে, তাহলে সেই পাই বন্ড গুলোর মধ্যে ডিলোকালাইজেশন হতে পারে। কেমন ভাবে হতে পারে? এটা ধরলাম প্রথম বেনজিন মলিকুলটা যার ডিফারেন্ট পজিশনে পাই বন্ড আছে, দে আর দ্য লুজলি বাউন্ড ইলেকট্রনস। এই পাই বন্ডটা যদি এখানে আসে, ভালো করে দেখো, এই পাই বন্ড যদি এখানে আসে তাহলে এইখান থেকে পাই বন্ডটা শিফট হয়ে গেল এইখানে, মানে এই কার্বনটা পেন্টাভ্যালেন্ট হয়ে গেছে, ও তার পাই বন্ডকে পাশের জায়গায় শিফট করে দেবে, এখন এই কার্বনটা পেন্টাভ্যালেন্ট হয়ে গেল, এ তার পাশের পাই বন্ডকে এইখানে শিফট করে দেবে, অর্থাৎ এইভাবে পাই বন্ডের একটা সার্কুলেশন হয়ে গেল, দেন নতুন পজিশনে পাই বন্ড গুলো এলো, নতুন পজিশনের পাই বন্ড গুলো সিমিলার ওয়েতে আবার ডিলোকালাইজেশন কন্টিনিউ রাখবে, হ্যাঁ কি না? এন্ড তার ফলে আবার এই স্ট্রাকচারটা ফেরত পাবো, তার মানে এইটা থেকে ওইটা থেকে এইটা, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকছে, তার মানে এখানে একটা পুরো অ্যারোমেটিসিটি তৈরি হয়ে গেছে, এখানে রেজোনেন্সটা একদম হাইলি রেজোনেন্স হয়ে গেছে, কারণ রেজোনেন্সটা কখনোই থামছে না, এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে এখানে আসবে, এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে এখানে আসবে, কখনোই থামবে না, অর্থাৎ কন্টিনিউয়াসলি চলতে থাকবে এই ডিলোকালাইজেশন, তাই এটাকে বলা হচ্ছে অ্যারোমেটিসিটি, এটা স্পেশাল টাইপ অফ রেজোনেন্স যেটা এক্সট্রা স্টেবিলিটি দিচ্ছে। তাহলে রেজোনেন্সের যে পয়েন্ট কোটা আমরা এখানে মনে রাখতে পারি, কখন হবে? যখন কোথাও লোন পেয়ার আছে, কোথাও নেগেটিভ চার্জ আছে, আর সঙ্গে পাই বন্ডস আছে, এই তিনটে ক্রাইটেরিয়া কোথাও থাকলে সেখানে রেজোনেন্স হবে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, বিকজ কেন হবে? এরা হচ্ছে লুজলি বাউন্ড ইলেকট্রন হলে তবেই গিয়ে রেজোনেন্সটা হবে, লুজলি বাউন্ড ইলেকট্রনেরই মুভমেন্ট হবে। কেন মুভমেন্ট হবে? বিকজ ডিলোকালাইজেশন ইজ দ্য কি ফ্যাক্টর, ডিলোকালাইজেশন মানে হচ্ছে মুভমেন্ট অফ পাই ইলেকট্রন। সিগমা ইলেকট্রনের মুভমেন্ট হতে পারলে খুবই ভালো লাগতো সিগমা ইলেকট্রনদের, কিন্তু পসিবল নয় কারণ দুদিক থেকে দুজন হোল্ড করে আছে, তাই পাই ইলেকট্রন যেখানে পসিবল সেখানেই এটা সিস্টেম করিয়ে দিচ্ছে। সো ডিলোকালাইজেশন মানে মুভমেন্ট যদি হয়, দ্যাট গিভ স্টেবিলিটি, তাই ডিলোকালাইজেশন করার তাগিদ থেকে, স্টেবিলিটি আর্ন করার তাগিদ থেকে এই লুজলি বাউন্ড ইলেকট্রন গুলো মুভ করে থাকে, এন্ড দ্যাট ইজ কল্ড রেজোনেন্স। এই মুভমেন্ট বেনজিনে কন্টিনিউয়াস হতে থাকে, তাই ওখানে স্টেবিলিটি তো অনেকটাই বেশি থাকে, ওই স্টেবিলিটিকে বলা হচ্ছে অ্যারোমেটিসিটি। মাথায় ঢুকেছে? যেখানে ডিলোকালাইজেশন একটু হলেও পসিবল সেখানেই স্টেবিলিটি আসবে, কার ডিলোকালাইজেশনের থ্রু দিয়ে? এইগুলো ডিলোকালাইজেশনের থ্রু দিয়ে। বেনজিনে এই ডিলোকালাইজেশন কন্টিনিউয়াসলি পসিবল, একটু কি কন্টিনিউয়াসলি সবসময়ই পসিবল, তাই ওখানে এক্সট্রা স্টেবিলিটি আসবে, ওই এক্সট্রা স্টেবিলিটিটাকে আমরা কি বলে থাকি? অ্যারোমেটিসিটি বলে থাকি। কন্টিনিউয়াস ডিলোকালাইজেশন, কন্টিনিউয়াস রেজোনেন্স, তাই অ্যারোমেটিসিটি। পরেরটা দেখো, এখানেও কেমন ভাবে ডিলোকালাইজেশন হতে পারে। এই বন্ডটা এই মাইনাস চার্জটা এখানে ডাবল বন্ড তৈরি করে, যেই এখানে এই মাইনাস চার্জটা এসে ডাবল বন্ড তৈরি করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে কি হয়? এইখান থেকে কার্বনটা পেন্টাভ্যালেন্ট হয়ে যায়, এটা মাইনাস চার্জ ফর্মে অক্সিজেনের মাথায় উঠে যায়। দেখো রেজোনেন্স যখন হচ্ছে, অরিজিনাল অ্যাটম গুলোর কি পজিশনের কোনো চেঞ্জ হয়েছে? অ্যাটম গুলোর পজিশনের কি কোনো চেঞ্জ হয়েছে? হয়নি।
অ্যাটমের পজিশনের কোনো চেঞ্জ হবে না কখন এই রেজোনেন্সের সময়, ভ্যালেন্সির কোনো চেঞ্জ হবে না, অ্যাটমগুলোর রিলেটিভ পজিশন সেমই থাকবে, এমন না অ্যাটমটাই উঠে চলে যাচ্ছে কোথাও, অ্যাটমগুলোর রিলেটিভ পজিশন সেম থাকবে, ঠিক আছে, সঙ্গে ভ্যালেন্সিটাও মেনটেন হবে, সেই সমস্ত কিছু হবে। এটা হয়ে গেলে এই স্ট্রাকচারটা পেলে, এখান থেকে আবার উল্টোটাও হতে পারে, এটা এখানে ব্যাক করবে, এটা এখানে আবার উইথড্র হয়ে যাবে। সো এটাও তাই রেজোনেন্সের মাঝখানে ডাবল হেডেড সিম্বল দেওয়া হয়, ডাবল হেডেড অ্যারো, এটা থেকে ওটা যেতে পারে, ওটা থেকে এটা আসতে পারে, অলওয়েজ ডাবল হেডেড অ্যারো। এখানে ওজোনের রেজোনেন্সে দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে রেজোনেন্সের বেসিক জিনিসটা ক্লিয়ার, কাদের হবে, পাই বন্ড, লোন পেয়ার, মাইনাস চার্জ, কারণ এরা লুজলি বাউন্ড। আর এদের যখন হবে, হওয়ার পিছনে মেন রিজনটা কি, ডিলোকালাইজেশনের থ্রু দিয়ে স্টেবিলিটি আর্ন করা, ক্লিয়ার। এরা লুজলি বাউন্ড কেন, কারণ এরা মোস্টলি আইদার ওয়ান নিউক্লিয়াসের আন্ডারে আছে, লোন পেয়ার একটা নিউক্লিয়াসের আন্ডারে থাকে, মাইনাস চার্জে একটা নিউক্লিয়াসের আন্ডারে থাকে, আর পাই বন্ড দুটো নিউক্লিয়াসের আন্ডারে থাকলেও সাইড ওয়াইজ ওভারল্যাপের জন্য উইক বন্ড হয়, তাই এদের ডিলোকালাইজেশন পসিবল। সিগমা বন্ডের ডিলোকালাইজেশন পসিবল, ঠিক আছে। এবারে চলে আসি রেজোনেন্স হাইব্রিড বলতে কি বোঝায়, হোয়াট ইজ রেজোনেন্স হাইব্রিড। দেখো আচ্ছা, বেনজিনটা থ্রু দিয়ে আমরা দেখাচ্ছি রেজোনেন্স হাইব্রিড বলতে কি বোঝায়। বেনজিন না, আমরা একটু ফেনল দেখে নিই, যেটা আমাদের 12 আছে, ঠিক আছে। ফেনলটাকে একবার দেখে নিই। তো ফেনলের অরিজিনাল স্ট্রাকচারটা হচ্ছে এরকম, রাইট, এখানে অক্সিজেনের উপরে লোন পেয়ার্স আছে, রাইট, এন্ড বেনজিনের পাই বন্ডও আছে, তার মানে এখানে রেজোনেন্স হওয়ার একটা চান্স আছে। রেজোনেন্স হতে গেলে যে 2-3টে পয়েন্টকে মাথায় রাখতে হবে, অ্যাটমগুলো রিলেটিভ পজিশনে কোনো চেঞ্জ হবে না, তাদের ভ্যালেন্সি মেনটেন থাকবে, এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। বেশ, সেই পয়েন্টগুলো মাথায় রেখে প্রথমে এই বন্ডটা, এই পাই ইলেকট্রনটা এই পজিশনে এসে ডাবল বন্ড তৈরি করার চেষ্টা করছে, যে ডাবল বন্ড তৈরি করার চেষ্টা করছে এই কার্বন পেন্টাভ্যালেন্ট হয়ে যাচ্ছে, তাই ও তার ডাবল বন্ডটাকে পাশের কার্বনের মাথায় অ্যাজ আ মাইনাস চার্জ শিফট করিয়ে দিচ্ছে। ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্মটা আমরা পেলাম, কারণ ইলেকট্রন গুলো চেঞ্জ হয়ে গিয়ে প্রথম স্ট্রাকচারটা দিল। ইলেকট্রন গুলোর পজিশন, কোন ইলেকট্রন গুলো, লোন পেয়ার বা লুজলি বাউন্ড পাই ইলেকট্রন, এদের পজিশনে চেঞ্জ হয়ে গিয়ে প্রথম এই স্ট্রাকচারটা পেলাম, তাই এটাকে বলবো একটা ক্যানোনিক্যাল ফর্ম। ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্মটা ক্লিয়ার। এবার এই ক্যানোনিক্যাল ফর্মে কি কি চেঞ্জ হয়েছে ভালো করে দেখে নাও। এই পজিশনে ডাবল বন্ড এসছে, ডাবল বন্ড আসার জন্য অক্সিজেনের ভ্যালেন্সি 2 থেকে 3 হয়েছে, হ্যাঁ কিনা, 3 অক্সিজেন ভ্যালেন্সি হয়েছে বলে ওর মাথায় একটা প্লাস চার্জ এসছে, তার মানে ওভারঅল কিন্তু মেনটেন্ড আছে। 3 ভ্যালেন্সি হয়ে গেছে বলে ওর মাথায় একটা প্লাস চার্জ এসছে, তাই ওভারঅল কিন্তু ভ্যালেন্সি মেনটেন্ড আছে। অক্সিজেনের ভ্যালেন্সি 2 থাকে, 2 থেকে 3 হয়েছে, একটা এক্সট্রা ভ্যালেন্সি ইউজ হয়েছে, মানে প্লাস চার্জ এসে গেছে, ক্লিয়ার। আচ্ছা, এই পার্টিকুলার পজিশন এই কার্বনের ভ্যালেন্সি 4 ছিল, 4ই আছে, এইদিকে ছিল, ওটা এখন ওইখানে চলে গেছে, তাহলে এই কার্বনটার ভ্যালেন্সি 4 ছিল, 4ই আছে। এই কার্বনের ভ্যালেন্সি 3 হয়ে গেছে, কিন্তু 3 হয়েছে বলে একটা মাইনাস চার্জ এসছে ওর মাথায়, ভ্যালেন্সি 3 হয়েছে কিন্তু একটা মাইনাস চার্জ অ্যাকোয়ার করেছে। এটা হচ্ছে ফার্স্ট ক্যানোনিক্যাল ফর্মটা, যেখানে লোন পেয়ার আর পাই বন্ডের পজিশনে রিলেটিভ পজিশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কার্বন অ্যাটমগুলোর, হাইড্রোজেন অ্যাটমগুলোর, অক্সিজেন অ্যাটমগুলোর রিলেটিভ পজিশনে কোনো চেঞ্জ হয়নি, প্রত্যেকের ভ্যালেন্সিও মেনটেন হয়েছে। এই ক্যানোনিক্যাল ফর্মটা যেই তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা জিনিস হয়ে গেল, চার্জ সেপারেশন হয়ে গেল। অরিজিনাল মলিকুলটাতে কোনো চার্জ ছিল না, নিউট্রাল ছিল। এই ক্যানোনিক্যাল ফর্মেও নিউট্রাল, কিন্তু নিউট্রাল কোনো চার্জ না থেকে নয়, দুটো ইকুয়াল চার্জ থেকে। এটাও নিউট্রাল কোনো চার্জ ছাড়াই, এটাও নিউট্রাল, বাট এখানে দুটো অপোজিট চার্জের প্রেজেন্স চলে এসছে। এমন ভাবে প্রেজেন্স এসছে, ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের উপরে কোন চার্জ এসছে, প্লাস চার্জ। তাহলে বলো এই অরিজিনাল মলিকুলটা বেশি স্টেবল না তার এই ক্যানোনিক্যাল ফর্মটা বেশি স্টেবল? অরিজিনাল মলিকুলটাই, মানে যখন ক্যানোনিক্যাল ফর্ম তৈরি হয়নি এই ফর্মটাই সবথেকে বেশি স্টেবল। তাহলে এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম 1, যেটা সবথেকে বেশি স্টেবল ক্যানোনিক্যাল ফর্ম, ক্লিয়ার। এটা একটা ক্যানোনিক্যাল ফর্ম যেটা অতটাও স্টেবিলিটি পায়নি, দুটো কারণে স্টেবিলিটি পায়নি। একটা হচ্ছে এখানে চার্জ সেপারেশন হয়ে গেছে, প্লাস মাইনাস চার্জ আলাদা হয়েছে, আর দ্বিতীয় কারণটা কি, প্লাস চার্জটা গেছে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের মাথায়, মাইনাস চার্জ ইলেকট্রোনেগেটিভের মাথায় গেলে তাও একটা মানে ছিল। এক তো চার্জ সেপারেশন হয়েছে, আর সেকেন্ড পয়েন্ট কি, চার্জ সেপারেশন ছাড়া সেকেন্ড পয়েন্ট হচ্ছে মাইনাস চার্জ অন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অন অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম সরি প্লাস চার্জ অন অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম নিয়েছে প্লাস চার্জেতে। তাহলে এই দুটো কারণের জন্য চার্জ সেপারেশন হওয়ার জন্য স্টেবিলিটি ডাউন হয়েছে, অক্সিজেন অ্যাটমের উপরে প্লাস চার্জ থাকার জন্য একটু ডাউন হয়েছে। হাইব্রিড রেজোনেন্স কন্টিনিউ হচ্ছে, ডিলোকেশন কন্টিনিউ হচ্ছে, এই
মাইনাস চার্জ এই পজিশনে ডাবল বন্ড তৈরি করছে, এই ডাবল বন্ড এই পজিশনে মাইনাস চার্জ হয়ে শিফট হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাইনাস চার্জ, এখানে ডাবল বন্ড এলো, এখানে ডাবল বন্ড এলো, এটা যেরকম ছিল সেরকমই রইলো, কন্টিনিউ হচ্ছে। এখানেও একই সেম ফিচার চলছে, ঠিক আছে। তাহলে এটাও যতটা স্টেবিলিটি, এটাও অতটাই স্টেবিলিটি, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস চার্জ গেল, এটা যেরকম ছিল সেরকমই রইলো, আর এইখানে ডাবল বন্ড পড়লো, কারেক্ট। এটার মাথায় প্লাস চার্জ এলো। এন্ড লাস্ট রেজোনেটিং ফর্মটা, এখানে কি হচ্ছে, এই মাইনাস চার্জে এই পজিশনে ডাবল বন্ড তৈরি করছে, আর এই ডাবল বন্ডটা তার অরিজিনাল মালিকের কাছে লোন পেয়ার ফর্মে ব্যাক করে যাচ্ছে, কারেক্ট। তাহলে অক্সিজেন আবার তার লোন পেয়ারটাকে ফেরত পেয়ে গেল, এন্ড পাই বন্ড গুলোর লোকেশন ঘুরে গেছে রেজোনেন্সের থ্রু দিয়ে। তাহলে এখানে কটা ক্যানোনিক্যাল ফর্ম তৈরি হয়েছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, পাঁচটা ক্যানোনিক্যাল ফর্ম এখানে তৈরি হয়েছে, রাইট। এই পাঁচটা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে সবথেকে স্টেবল কোন ক্যানোনিক্যাল ফর্ম? দুটো, 1 and 5, যেখানে কোনো চার্জের সেপারেশন নেই এবং অক্সিজেনের উপরে কোনো প্লাস চার্জ নেই। আর 2, 3, 4 এদের থেকে কম স্টেবল, এরা নিজেরা ইকুয়ালি স্টেবল, 2, 3, 4 নিজেরা ইকুয়ালি স্টেবল, কিন্তু 1 আর 5 এর থেকে কম স্টেবল। তাহলে বলো এই রেজোনেন্সের থ্রু দিয়ে যে পাঁচটা ক্যানোনিক্যাল ফর্ম আমরা পেলাম, যেখানে পাই বন্ড বা লোন পেয়ারের পজিশন গুলো ডিলোকালাইজ হয়েছে, এই পাঁচটা ক্যানোনিক্যাল ফর্ম কি ইকুয়ালি স্টেবল? ডিফারেন্ট স্টেবল, ক্লিয়ার। এবারে এই পাঁচটা ক্যানোনিক্যাল ফর্মকে নিয়ে যে অ্যাভারেজ রিপ্রেজেন্টেশনটা হবে, তোমাকে যদি জিজ্ঞেস করে যে ফেনল তাহলে এই পাঁচটার মধ্যে কোন অবস্থায় আছে, তার আগে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। ফর এক্সাম্পল, এই দেবাংশুকে নিয়ে ধরো কোন একটা চর্চা হচ্ছে, ঠিক আছে। সো স্কুলের যে দেবাংশুর বন্ধুরা আছে, তারা দেবাংশুকে যেরকম ভাবে চেনে, কি দেবাংশু, তারা জানে দেবাংশু কিরকম নেচারে, তার কেমন ব্যাপার স্যাপার। এই সেম নেচার বাড়িতে কোনোদিনও জানতে পারবে? এই সেম নেচার টিউশনসে কোনোদিনও এক্সপ্রেস হবে? তাহলে যদি জিজ্ঞেস করা হয়, বা সেই সেম নেচার দেবাংশু যখন ডেটিং এ গেছে, তখন সেই সেম নেচার এক্সপ্রেস হবে দেবাংশু? হবে? তাহলে তুমি আমাকে বলো কোনটা অরিজিনাল দেবাংশু? তুমি টিউশনসের দেবাংশুকে অরিজিনাল ধরবো, বাড়ির দেবাংশুকে অরিজিনাল ধরবো, ডেটিং এর দেবাংশুকে অরিজিনাল ধরবো, না স্কুলের বন্ধুদের গ্রুপের মধ্যে দেবাংশুকে অরিজিনাল ধরবো? সো দেবাংশু সবকটার অ্যাভারেজ, বেসিক্যালি সবকটা ফিচারসই দেবাংশুরই ফিচার, আমার না অন্য কারোর আকাশের ফিচার। আকাশ থেকে এসছে সেই ফিচারটা দেবাংশুর মধ্যে ঢুকেছে, দেবাংশু প্রিটেন্ড করছে। সবকটা ফিচারই দেবাংশুর অরিজিনাল ফিচার। কোন একটা ফিচারে দেবাংশুর নিজের থাকতে ভালো লাগে, অন্যগুলোতে দেবাংশুর নিজের থাকতে অতটা ভালো লাগে না, কিন্তু সবকটা ফিচারই দেবাংশুরই ফিচার। আমায় ক্লিয়ার পয়েন্টটা? কোন একটা ফিচারের স্টেবিলিটি বেশি, সেখানে থাকতে দেবাংশুর ভালো লাগে, অন্য ফিচারগুলো এক্সিবিট করতে দেবাংশুর অতটা ভালো লাগে না, কিন্তু হয়, কারণ সবকটাই দেবাংশুরই ফিচার। দেবাংশু কখনোই চাইলে যেটা ভালো লাগে না সেই ফিচারটাকে অ্যাভয়েড করতে পারবে না, স্কুলে গিয়ে কখনোই অন্যরকম ভাবে বিহেভ করতে পারবে না, বা বাড়িতে থাকলে কখনোই অন্যরকম ভাবে বিহেভ করতে পারবে না। ওটা ওইভাবেই ও ডিজাইন হয়ে আছে, আমরা সবাই সেইভাবে ডিজাইন। আমাদের প্রত্যেকের ডিফারেন্ট সিচুয়েশনে, দেবাংশুকে নিয়ে একটু বললাম বলে, দেবাংশুকে লেগ পুল করলাম বলে ভাবার কোনো কারণ নেই, এটা শুধু দেবাংশুর ফিচার, এটা হিউম্যান ইনস্টিংক্ট। আমাদের প্রত্যেকের ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট নেচার বা বিহেভিয়ার এক্সপ্রেস হয়। যদি জিজ্ঞেস করা হয় আমি এর মধ্যে কোনটা, কেউ বলবে না বাড়িরটাই অরিজিনাল আমি, ভুল কথা। কেউ বলবে আমি বন্ধুদের মাঝে যেটা আছে ওটাই অরিজিনাল আমি, ভুল কথা, সবকটাই আমি। তাই আমার ফিচার কোনটা? এদের অ্যাভারেজ। এই অ্যাভারেজটাকে এক্সপ্রেস করবো কেমন করে? ওটাকে বলে রেজোন্যান্স হাইব্রিড বা অ্যাভারেজ। এবার অ্যাভারেজটাকে তো একটা এক্সপ্রেশন দিতে হবে, সেই এক্সপ্রেশনটা কেমন করে দেবো? যদি ফেনল ড্র করতে বলে, আমরা ইউজুয়ালি 1 বা 5টা ড্র করে ছেড়ে দিই, কিন্তু যদি পুরোটাকে ড্র করতে হয়, ভালো করে দেখবে। সো দিস ইজ দ্য হাইব্রিড, রেজোন্যান্স হাইব্রিড ফেনলের, এরকম করে ড্র করা উচিত। যে জায়গাটা জুড়ে পাই বন্ডের ডিলোকালাইজেশন হয়েছে, সেই পুরোটাই হওয়া উচিত ফেনলের হাইব্রিড। এইটা ছিল বেসিক স্ট্রাকচারটা, হ্যাঁ কি না? পাই বন্ডের ডিলোকালাইজেশন শুরু হয়েছে এখান থেকে, ইয়েস অর নো? এন্ড পুরো জায়গাটা জুড়ে পাই বন্ডের ডিলোকালাইজেশন হয়েছে, হ্যাঁ কি না? সেটা হওয়া উচিত ফেনলের রেজোন্যান্স হাইব্রিড। অর্থাৎ যে জায়গাটা জুড়ে পাই বন্ডের টোটাল ডিলোকালাইজেশনটা হয়েছে, মাইনাস চার্জের বা পাই বন্ডের বা লোন পেয়ারের টোটাল ডিলোকালাইজেশনটা যে রিজিয়ন জুড়ে হয়েছে, পুরো রিজিয়নটা জুড়ে আমি পাই বন্ডটাকে ডটেড ফর্মে শো করব।
and that is the hybrid. অর্থাৎ মলিকুলটা এক্স্যাক্টলি এইভাবে মানে ড্র করে এক্স্যাক্টলি বোঝাচ্ছি মলিকুলটা এইভাবে আছে। এই হাইব্রিডটা ভালো করে বুঝবে, এই হাইব্রিডটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। মানেটা কি হাইব্রিডটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এই কথাটা মানেটা কি? এটাকে রেজোনেন্স হাইব্রিড বলছে। মানেটা হচ্ছে একদমই ঠিক বলেছে দেবাংশু, অরিজিনাল মলিকুলটা এই ফর্মে এক্সিস্ট করছে, কিন্তু যখনই আমরা কোন ফর্মে এক্সিস্ট করছে এক্স্যাক্টলি আমরা তার ভেতরটা কেমন জানি না, মলিকুলের মনটা আমরা জানি না কেমন। আমরা যখন মলিকুলটাকে দেখছি তখন এই আইদার অফ দ্য এনি ফর্মে দেখছি। আমরা যখন কোনো কেমিক্যাল রিঅ্যাকশনস এর রেসপেক্টে দেখছি তখন মলিকুলকে তার অরিজিনাল ফর্ম কেমন আমি জানি না, আমি দেখছি এই পাঁচটার মধ্যে কোনো না কোনো একটা ফর্মে কোন রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, তারপর ডিসাইড হচ্ছে কোন ফর্মে আমি মলিকুলটাকে এখন দেখছি। কিন্তু মলিকুলটা ওই মোমেন্টে ওই ফর্মটা নিয়েছে, অ্যাকচুয়ালি মলিকুলটা এরকম কোন একটা হাইব্রিড ফর্মে ছিল, যেটা আমি জানি না এক্স্যাক্টলি কেমন। ওই পাঁচটা ফর্মের অ্যাভারেজটাকে আমি এরকম করে ড্র করছি। অর্থাৎ যদি বলা হয় যে অরিজিনাল দেবাংশুকে দেখাও, দেখাতে পারবে দেবাংশু নিজেও, কারণ দেবাংশু যে সিচুয়েশনে বলবে যে আমি এই সিচুয়েশনটা তো অরিজিনাল দেবাংশুকে দেখাচ্ছি, ওটা দেবাংশুর ওই সিচুয়েশনের অরিজিনালিটি, নট ওভারঅল অরিজিনালিটি। বুঝা গেছে? যদি আজকে কাউকে বলা হয় যে তুমি তোমার অরিজিনাল নেচারটাকে দেখাও, অরিজিনাল নেচারটাকে মানে সমস্ত সিচুয়েশনের অ্যাভারেজ নেচারটাকে, কেউ সমস্ত সিচুয়েশনের অ্যাভারেজ নেচারকে কোন একটা পার্টিকুলার সিচুয়েশনে নিয়ে আসতে পারবে? পসিবল নয় এটা। কিন্তু সে ভেতরে ভেতরে জানে সে সমস্ত সিচুয়েশনে কেমন, সে সেই মানুষটাই শুধু জানে যে সমস্ত সিচুয়েশন, অল সিচুয়েশনের রেসপেক্টে তার অরিজিনালিটি কেমন, অল সিচুয়েশনের রেসপেক্টে তার নেচার কেমন, বিহেভিয়ার কেমন, তার যা কিছু কেমন, সেটা সে ভেতরে নিজে নিজে জানে সেই মানুষটা। কিন্তু কোন একটা পার্টিকুলার সিচুয়েশনে যদি তাকে রেখে বলা হয়, স্টেজের উপর তুলে দিয়ে বলা হয়েছে, কোন একটা র্যাগিং চলছে সেখানে বলা হয়েছে, অন্য কোন একটা সিচুয়েশনে বলা হয়েছে, কোনো না কোনো সিচুয়েশনেই তাকে বলা হচ্ছে না, তাহলে যে সিচুয়েশনে বলা হচ্ছে তার ভেতর থেকে ওই সিচুয়েশনের বিহেভিয়ারটাই বেরোবে, তার পুরো অ্যাভারেজটা কোনোদিনই এক্সপ্রেসড হবে না। সেটা সেই মানুষটাও হয়তো অনেক ক্ষেত্রে আমরা নিজেরাও জানি না আমাদের এক্সাক্ট অ্যাভারেজটা কেমন, আমরা পার্টিকুলার সিচুয়েশনে জানি আমরা এরকম করে বিহেভ করি। ব্যাপারটা অনেকটাই এরকম, ফেনল হয়তো নিজেও জানে না যে ফেনল এক্স্যাক্টলি এরকম করে তার অ্যাভারেজ স্ট্রাকচারটা এরকম হতে পারে, কিন্তু ফেনল যখন রিঅ্যাক্ট করে তখন তো এই ফর্মে থাকে না, ওই পাঁচটা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে কোনো না কোনো ফর্মকে অ্যাডাপ্ট করে নেয়। তাই এটাকে বলা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড, যেটা কিনা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। এই ফর্মে মলিকুলকে কোনোদিনই পাওয়া যাচ্ছে না, মলিকুল ওই পাঁচটা রেজোনেন্স ফর্ম বা পাঁচটা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে কোনো না কোনো ফর্মকে অ্যাডাপ্ট করে রিঅ্যাকশন করছে। ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? এবারে একটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, রেজোনেন্স এনার্জি বলতে কি বোঝায়, বা কোন রেজোনেন্সের থ্রু দিয়ে কোথায় স্টেবিলিটি বেশি হবে। রেজোনেন্স এনার্জি, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ধরলাম এই হাইব্রিডটা, যেটা কিনা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, তার এনার্জি ই। ক্লিয়ার? হাইব্রিডটার এনার্জি, যেটা কিনা থিওরিটিক্যাল কনসেপ্ট, তার এনার্জি ধরলাম ই। আর এই যে পাঁচটা ক্যানোনিক্যাল ফর্ম ড্র করেছি, এই পাঁচটা ক্যানোনিক্যাল ফর্মের এনার্জি ধরলাম, এটা E1, এটা E2, এটা E3, এটা E4, এটা E5। ক্লিয়ার? দেখা যাবে এই পাঁচটা ক্যানোনিক্যাল ফর্মের থেকে হাইব্রিডটার এনার্জি সব সময় কম। মানে পাঁচটা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে মোস্ট স্টেবল এইটা, এইটার থেকেও হাইব্রিডটার এনার্জি কম। ঠিক আছে? পাঁচটা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে এদের এনার্জি তো এমনি একটু বেশি, বিকজ এর একটু হলো আনস্টেবল, কারণ এই দুটো ফ্যাক্টর রয়েছে। 1 নাম্বার আর 5 নাম্বারের এনার্জি কি সব থেকে কম, কারণ 1 নাম্বার আর 5 নাম্বার ক্যানোনিক্যাল ফর্মটা সব থেকে স্টেবল। হাইব্রিডটা 1 নাম্বার বা 5 নাম্বারের থেকেও স্টেবল, যেটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট ধরা হয়েছে। ওই হাইব্রিডটা কিন্তু মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্মের থেকেও স্টেবল। বাট এগুলো মানে এইটা এগুলো বড় আর তিনটে ছোট, তাহলে এভারেজ করলে তো একটা কম ভ্যালু আসবে, মানে একটা মানে মিডল ভ্যালু আসবে, যেটা 1 আর 5 থেকে ছোট হবে। হাইব্রিডটার যে এনার্জিটা আসবে ওটা এদের ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ করে আসবে না। হাইব্রিডটা তোর অরিজিনাল জিনিসটা বোঝানো হচ্ছে, যেটার মধ্যে 1 স্ট্রাকচারটাও আছে, 5 স্ট্রাকচারও আছে, 2, 3, 4 লেস স্টেবল স্ট্রাকচার গুলো আছে। কিন্তু এই 2, 3, 4 এর এনার্জি, 1 আর 5 এর এনার্জি পুরোটাকে অ্যাভারেজ করে দিয়ে হাইব্রিড এনার্জি আসছে তা নয়। হাইব্রিডটা হচ্ছে, হাইব্রিড এনার্জিটা আসছে কেমন করে, এই 5টা স্টেটেই ও থাকতে পারছে, সেইখান থেকে আসছে তার ওভারঅল এনার্জিটা। যে হাইব্রিডের এনার্জি সবসময়তেই মোস্ট স্টেবল যে রেজোনেন্স ফর্মটা তার থেকেও কম হচ্ছে, তার থেকেও স্টেবল হচ্ছে, এনার্জি কম হচ্ছে না।
এই জিনিসটাকেই বলা হয় রেজোনেন্স এনার্জি। তো রেজোনেন্স এনার্জিটাকে দেখো এক্সপ্লেন করছি। ধরলাম এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিডটার এনার্জি E0, এই লেভেলটা কি কোন লেভেল? হাইব্রিডটার এনার্জি E0, ঠিক আছে। এবারে ওই হাইব্রিডটা রেজোনেন্স যে কম্পাউন্ডটা রেজোনেন্স করছে, ফেনল হোক যাই হোক, যে কম্পাউন্ডটা সে অনেকগুলো ক্যানোনিক্যাল ফর্মে আছে। এই পার্টিকুলার সিচুয়েশনে ধরেছি 3টে ক্যানোনিক্যাল ফর্মে আছে। তার মধ্যে এটা ধরলাম এনার্জি E1, এই ক্যানোনিক্যাল ফর্মটা তার মানে সবথেকে বেশি এনার্জি, মানে সবথেকে বেশি আনস্টেবল, কারণ এনার্জি সবথেকে বেশি। আর একটা ক্যানোনিক্যাল ফর্মে আছে ধরলাম সেটার এনার্জি E2, যার এনার্জি একটু হলেও কম, একটু হলেও স্টেবিলিটি বেশি। আর একটা ক্যানোনিক্যাল ফর্ম আছে যেটা কিনা E3, যার এনার্জি হচ্ছে আরো কম, কারণ স্টেবিলিটি আরো বেশি। তাহলে এই E3 ফর্মটা মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্ম, হ্যাঁ কি না? এটা মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্ম, ইয়েস অর নো বলো। কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড যদি 3টে ক্যানোনিক্যাল ফর্মে এক্সিস্ট করে, ওই কম্পাউন্ডের হাইব্রিডটার এনার্জি যদি E0 হয়, আর ক্যানোনিক্যাল ফর্মগুলোর এনার্জি যদি E1, E2, E3 হয়, যেখানে E3টার এনার্জি সবথেকে কম তাই ওটা মোস্ট স্টেবল। দেখা যাচ্ছে E3 অর্থাৎ মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্মের থেকেও হাইব্রিডের এনার্জি অনেকটা কম, আর মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্মের সঙ্গে হাইব্রিডের এনার্জি যে ডিফারেন্সটা, এটাকে বলা হচ্ছে রেজোনেন্স এনার্জি। ঠিক আছে, মাথায় ঢুকেছে? হাইব্রিডটা কেমন এটা উদাহরণ মনে পড়েছে, এতক্ষণ মনে পড়ছিল না। তুই যেটা কোয়েশ্চেনটা করছিল না, তার আনসারটা ঠিক আসছিল না। শক্তিমান দেখেছিস? দেখেছিস? আমাদের ছোটবেলায় পপুলার ছিল, তোরা দেখেছিস, অল্প স্বল্প দেখেছিস, তাই তো? শক্তিমানের শুরুটা মনে আছে কেমন করে তৈরি হচ্ছে? অরিজিনটা ওই ভূমি মাটি থেকে কিছু শক্তি আসছে, 5টা যেটাকে বলে পঞ্চতত্ত্ব 5 এলিমেন্টস অফ আর্থ, পঞ্চতত্ত্ব মিলে গিয়ে শক্তিমানের কনসেপ্টটা আসছে, রাইট? এবারে সিচুয়েশন ইমাজিন কর, যদি ওই ছবিটা একটু মনে থেকে যে সিনটা ছিল, আমি তোকে ইমাজিন করানোর চেষ্টা করছি। পঞ্চতত্ত্বের মধ্যে কি আছে? ক্ষিতি, আপ, তেজ, মারুদ্যম, এটা হচ্ছে পঞ্চতত্ত্ব। ক্ষিতি মানে মাটি, ঠিক আছে। আপ মানেটা এখন মনে নেই, আপ বলতে জল বোধহয়। ক্ষিতি, আপ, তেজ, তেজ হচ্ছে আগুন, মারুত হচ্ছে হাওয়া সম্ভবত, আর বোম হচ্ছে আকাশ, ঠিক আছে। মারুত আর অপরটা আমার এখন খেয়াল নেই, কোনো একটা হাওয়া কোনো একটা জল, ঠিক আছে। সো ক্ষিতি, আপ, তেজ, মারুদ্যম। ক্ষিতির এনার্জি যা, অপর এনার্জি কি সেম? মারুতের এনার্জি কি সেম? তেজের এনার্জি কি সেম? বোমের এনার্জি কি সেম? ক্লিয়ার? 5 জনের এনার্জি ডিফারেন্ট, 5টা আলাদা ডিফারেন্ট, কারণ 5টা আলাদা আলাদা কন্টিনেন্ট থেকে আসছে জিনিসটা। কিন্তু যখন কম্বাইন হচ্ছে, যে শক্তিমান ফিগারটা তৈরি হচ্ছে, ওইটার এনার্জি কি ওদের অ্যাভারেজ করে বেরিয়েছে? নোটার এনার্জি সব থেকে বেশি স্টেবল, এই 5টার থেকেও বেশি স্টেবল। মাথায় ঢুকেছে জিনিসটা? ওখানে তো প্লাস হয়ে যাচ্ছে। প্লাস কেন হচ্ছে? সব জুড়াচ্ছে। আর সবকটা জুড়ছে মানে প্লাস হচ্ছে না, হাইব্রিড হচ্ছে। প্লাস মানে তো এনার্জি তাহলে বেড়ে যাওয়ার কথা, সবকটা জুড়লো তাতে সবকটা এনার্জি অ্যাড করলে তাহলে নতুন ফাইনালটা এনার্জি পাওয়ার কথা, কিন্তু প্লাস হচ্ছে না, ওখানে এক্স্যাক্টলি অ্যাভারেজ হচ্ছে। কিন্তু অ্যাভারেজটা ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ নয়। তুই বলবি এর এনার্জি, এর এনার্জি, এর এনার্জি, এর এনার্জি, এর এনার্জি, 5টাকে যোগ করো, 5 দিয়ে ভাগ করো, তাহলে ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ পেয়ে গেলাম, যে শক্তিমান স্ট্রাকচারটা তৈরি হলো তার ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ হলো এদের অ্যাভারেজ না। শক্তিমানের স্টেবিলিটি এই 5টা ইন্ডিভিজুয়ালের থেকেও বেশি। কেমন করে বেশি হচ্ছে? কারণ হচ্ছে এই 5টা যখন জয়েন করে অ্যাভারেজটা তৈরি করলো, ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ নয়। ওই জন্য অ্যাভারেজ কথাটা থেকে হাইব্রিড কথাটা বেশি সায়েন্টিফিক। হাইব্রিডটা তৈরি করলো, 5টা শক্তি যখন জয়েন করে হাইব্রিডটা তৈরি করলো, ওই হাইব্রিডটার এনার্জি এই 5টার ইন্ডিভিজুয়াল এনার্জি থেকেও বেশি। কেন? এনার্জি কম, স্টেবিলিটি পেয়ে গেল। 5টার ইন্ডিভিজুয়াল স্টেবিলিটি থেকে হাইব্রিডটা স্টেবিলিটি বেশি হয়ে গেল। স্টেবিলিটি বেশি মানে এনার্জি কম, ঠিক আছে। অর্থাৎ শুধু ভূমি ফিচারটার যা স্টেবিলিটি, শুধু মানে ক্ষিতি, আপা, তেজ, মারুদ্যম ইন্ডিভিজুয়াল ফিচার গুলোর যা স্টেবিলিটি, পুরো শক্তি মানে স্টেবিলিটি তার থেকে বেশি। এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ হয়নি, মাথায় ঢুকেছে জিনিসটা? অর্থাৎ যখন জুড়ে গেছে পুরোটা, ওখানে হচ্ছে সুবিধাটা ছিল ওখানে হাইব্রিডটাই দেখানো হয়েছিল। এখানে হাইব্রিডটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, অ্যাকচুয়ালি হাইব্রিডটা থিওরিটিক্যাল কনসেপ্ট, আর ওখানে হাইব্রিডটাই দেখানো হয়েছিল। কেন বলাই হয়েছিল? সুপার হিরো, ওটা এক্সিস্ট করবে না নেচারে, রাইট? তার মানে ওখানেও কিন্তু একই কনসেপ্টই বলেছে, সুপার হিরোরা নেচারে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। মানে এনার্জিটা যদি ফায়ারের এনার্জি যদি 500 থাকে, তাহলে ওর কত এনার্জি হবে? কার? মেন যে হিরো আসছে তার স্টেবিলিটি, এনার্জি, তার স্টেবিলিটি বেশি। এনার্জি অনেক, এনার্জি কম। এনার্জি কম মানে স্টেবিলিটি বেশি। এখানে এনার্জি কম মানে তুই ভাবছিস যে সুপার পাওয়ার কম, না, এনার্জি কম মানে তার স্টেবিলিটি বেশি। তার স্টেবিলিটি বেশি বলেই সে সমস্ত সুপার পাওয়ারটাকে ইউজ করতে পারছে। তার স্টেবিলিটি বেশি, কারণ ওই শক্তিমানের টোটাল কনসেপ্টটা যোগা থেকে এসেছে। তো যোগা থ্রু দিয়ে
পাঁচটা সমস্ত তার মধ্যে যত যত রকমের এনার্জি আছে সবকটাকে একসাথে সে জুড়েছে, এন্ড জুড়ে এটা যোগার কনসেপ্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে? সবকটা কনসেপ্টকে জুড়েছে, তার মধ্যে যত রকমের শক্তি আছে, ওই যে শক্তি মানে স্টার্টিং এর গানটা যদি শুনিস ওখানে আত্মা শক্তির কথা বলে, গানটা যদি কখনো একটু শুনিস ভালো করে, লিরিক্সটা শুনিস, তো আত্মা শক্তিটা ও কি করে করছে, যে আমাদের মানে মেন বক্তব্যটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের ভেতরে এরকম অনেক ছোট 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 এনার্জি আছে, যেগুলোকে যদি আমরা অ্যাসিমিলেট করতে পারি তাহলে আমাদের ভেতর থেকেও একটা দারুণ পাওয়ারফুল কিছু বেরোতে পারে। এটা হচ্ছে পুরো জিনিসটা মেন কনসেপ্ট। তো সুপার হিরো তৈরি হয়েছে সে করে, সেটা আলাদা কথা, কিন্তু সুপার হিরোটা কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে? রেজোনেন্স হাইব্রিড এক্সিস্ট করছে না। সো রেজোনেন্স হাইব্রিড বা সুপার হিরো, দিস কনসেপ্টস আর অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল কনসেপ্টস। যদি সবাই জুড়ে যায় তাহলে ওই জিনিসটা হবে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। অ্যাকচুয়ালি কোনো না কোনো সিচুয়েশনে তুই আমাকে, তোকে, আমাদের মতন কমন ম্যানদেরকে পাচ্ছি। আমরা কোনো একটা কমন মানকে সুপার হিরো সিচুয়েশনে কখনোই পাচ্ছি না। আমরা কোনো একটা কমন মান সবসময় কোনো না কোনো একটা সিচুয়েশনেই পাচ্ছি, কোনো না কোনো একটাই কেমিক্যাল ফর্ম তার এক্সপ্রেস হচ্ছে এই পার্টিকুলার সিচুয়েশন, রাইট? কিন্তু ওই পাঁচটা শক্তি যখন মিলে গিয়ে একটা পার্টিকুলার সুপার হিরো তৈরি হচ্ছে, ওই পার্টিকুলার সুপার হিরোর স্টেবিলিটি ওই পাঁচটার ইন্ডিভিজুয়ালের থেকে বেশি কিনা, এই যতটা এনার্জির গ্যাপ আমি এর মধ্যে ধরলাম, ওই পাঁচটা যে পার্ট ছিল শক্তিমানের রেসপেক্টে, ওই পাঁচটা পার্টের মধ্যে মোস্ট স্টেবল পার্টটা আমি ধরলাম তেজ, ধরলাম মোস্ট স্টেবল পার্টটা হচ্ছে তেজ, ধরে নিলাম। ওই তেজের যে এনার্জি আর অরিজিনাল শক্তিমানের যে এনার্জি, সেই ডিফারেন্সটা হচ্ছে রেজোনেন্স এনার্জি। অর্থাৎ ফেনলের যে পাঁচটা ক্যানোনিক্যাল ফর্ম পেয়েছি, ওই পাঁচটা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে সব থেকে স্টেবল কোনটা? ফার্স্ট আর লাস্ট। এই মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্মের যে এনার্জি আর অ্যাভারেজটার যা এনার্জি, তাদের ডিফারেন্স হচ্ছে রেজোনেন্স এনার্জি। তাহলে ভালো করে বুদ্ধি করে বলবি, বুদ্ধি করে বলবি, রেজোনেন্স এনার্জি যদি বাড়ে স্টেবিলিটি বাড়বে না কমবে? রেজোনেন্স এনার্জির ম্যাগনিটিউড বেশি, স্টেবিলিটি সেখানে বেশি না কম? রেজোনেন্স এনার্জির ম্যাগনিটিউড বেশি মানেটা কি বুঝিয়ে দিচ্ছি? মানেটা হচ্ছে এই এনার্জি গ্যাপটা বেশি, তাহলে স্টেবিলিটি বেশি না কম? সমানজিতা বল, রেজোনেন্স এনার্জি যদি বেশি আর স্টেবিলিটি বেশি, বেশি হবে না কম হবে? বল দেবাংশু। দুজন কমে বলেছে, সমানজিতা কম বলছে, দেবাংশু কম বলছে, সরি দেবজিৎ কম বলছে। রেজোনেন্স এনার্জি বেশি, সো স্টেবিলিটি বেশি না কম? তো রেজোনেন্স এনার্জি বেশি তো স্টেবিলিটি বেশি। কেমন করে বেশি দেখ? তো তুমি তো বলেছো এনার্জি যত বাড়বে তত স্টেবল বাড়বে বা কমবে। হ্যাঁ, তাহলে এখানে তুমি বলছো মানে স্টেবিলিটি মানে এনার্জি আর এনার্জি গ্যাপ এক নয় না, এনার্জি গ্যাপ বাড়ছে এখানে। রেজোনেন্স এনার্জি মানে অ্যাকচুয়ালি এনার্জি গ্যাপটা, গ্যাপ যত বাড়ছে দেখে নে। ধরলাম এটা একটা মলিকুল এ, ঠিক আছে? মলিকুল এ ধরলাম পাঁচটা ক্যানোনিক্যাল ফর্মে আছে, ঠিক আছে? পাঁচটা ক্যানোনিক্যাল ফর্মে মলিকুল এ আছে, 1 2 3 4 5। আচ্ছা সমানজিতা তুই আমাকে বল যে এই পাঁচটা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্ম কোনটাকে ধরবো? যে কোনো একটাকে তোর পছন্দ মতন বল। সমানজিতা বল। 5। বেশ, তাহলে মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে এই 5 নাম্বারটা। তাহলে 5 নাম্বারটা হচ্ছে মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্ম, মানে বাকি ক্যানোনিক্যাল ফর্মেরও একটা এনার্জি আছে, তাদেরও একটা স্টেবিলিটি আছে, বাট 5 নম্বরটা সব থেকে স্টেবিলিটি বেশি। মানে হতে পারে 5 নম্বরটাতে চার্জ সেপারেশন হয়নি, হতে পারে 5 নম্বরটাতে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে কোনো প্লাস চার্জ আসেনি, তো সামহাউ 5 নম্বরের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সব থেকে বেশি স্টেবল স্ট্রাকচার। ওকে, এটার এনার্জি ধরলাম আমি E5। 5 নম্বরের এনার্জি ধরলাম E5, যেটা কিনা এই E1 E2 E3 E4 এর থেকে সব থেকে কম, স্টেবিলিটি বেশি, এনার্জি কম। মানে E5 is less than E1, E5 is less than E2, এনার্জি কম কারণ ওটা হচ্ছে সব থেকে বেশি স্টেবল। E5 is less than E3 and E5 is less than E4। ক্লিয়ার? ক্লিয়ার? প্রত্যেকটার এনার্জি থেকে এর এনার্জি কম, তাই এটা সব থেকে বেশি স্টেবল 5 নাম্বারটা। এবার এদের একটা অ্যাভারেজ আছে, হাইব্রিড আছে। অ্যাভারেজ কথাটা বলছি না, হাইব্রিড, ঠিক আছে? যে হাইব্রিডটা যেটা থিওরিটিক্যাল কনসেপ্ট, যেটা প্র্যাকটিক্যালি এক্সিস্ট করছে না, প্র্যাকটিক্যালি 5টার মধ্যে কোনো না কোনো ফর্মে এক্সিস্ট করছে মলিকুলটা, কিন্তু এদের একটা হাইব্রিড আছে। ওই হাইব্রিডটার এনার্জি সব থেকে কম, ওটা সব থেকে স্টেবল, ওর এনার্জি ধরলাম আমি E0। ওই হাইব্রিডটার এনার্জি সব থেকে কম, ওটা হাইব্রিডটা এই 5টা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে সব থেকে স্টেবল, এবং ওটা আমি এনার্জি ধরলাম E0।
তাহলে E0 এনার্জিটা এখানে আছে, এর এনার্জি সব থেকে কম বিকজ এটা মোস্ট স্টেবল, তাই তো মোস্ট স্টেবল, এর এনার্জি সব থেকে কম E0। আর এই যে E5 এটা এটা ক্যানোনিক্যাল ফর্ম গুলোর মধ্যে মোস্ট স্টেবল, কিন্তু এই E5 এর আর E0 এর মধ্যে এনার্জির ব্যাপারটা কি, E5 আর E0 এর মধ্যে E0 কম দেন E5, ক্লিয়ার পয়েন্টটা? আচ্ছা হাইব্রিডটার এনার্জি সব থেকে স্টেবল ক্যানোনিক্যাল ফর্মের থেকেও কম, হাইব্রিডটার এনার্জি মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্মের থেকেও কম। তাহলে হাইব্রিডের এনার্জি এটা, মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্মের এনার্জি এটা, এর উপরে হয়তো E1 E2 E3 E4 গুলো আছে। এই গ্যাপটাকে বলে রেজোনেন্স এনার্জি। এই গ্যাপ বেশি হওয়া মানেটা কি? কত স্টেবিলিটি বল এবার এই গ্যাপ বেশি হওয়া মানেটা কি? স্টেবিলিটি স্যার স্ক্রিনটার উপর না অটো আর ম্যানুয়াল বলে কি একটা নিচের দিকে চলে আসছে, তাই নিচের পার্টটা দেখতে পাচ্ছি না। নিচের দিকে কি চলে আসছে? আচ্ছা আচ্ছা দাঁড়া, কিছু একটা লেখা চলে আসছে বেশ। আচ্ছা তাহলে দেখো এবার তাহলে আমরা দুটো সিচুয়েশন দেখছি, একটা হচ্ছে E0 টা হচ্ছে তাহলে হাইব্রিডটার এনার্জি যেটা কিনা মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্মের থেকেও যার এনার্জি কম। এবার দুটো সিচুয়েশন দেখছি, একটা হচ্ছে এটা মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্মের এনার্জি E5 যার উপরে E1 E2 E3 E4 এগুলো আছে, আর এখানে হচ্ছে হাইব্রিডটার এনার্জি E0। আর একটা সিচুয়েশন হচ্ছে মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্মের এনার্জি E5 যার উপরের দিকে E1 E2 E3 E4 গুলো আছে, আর হাইব্রিডটার এনার্জি হচ্ছে E0। দুটোর মধ্যে বলো গ্যাপটা কোথায় বেশি? রাইট সাইডের কেসে গ্যাপ বেশি, গ্যাপ যেখানে বেশি রেজোনেন্স এনার্জি কোথায় বেশি? কারণ গ্যাপটাকে কি বলে? রেজোনেন্স এনার্জি। গ্যাপটাকেই বলে রেজোনেন্স এনার্জি। তাহলে যেখানে গ্যাপ বেশি, যেখানে গ্যাপ বেশি ওখানে রেজোনেন্স এনার্জি বেশি, আর রেজোনেন্স এনার্জি বেশি যেখানে, ওখানে কোনটাতে E0 টা নিচে আছে বেশি? যেখানে গ্যাপ বেশি আছে, যেখানে রেজোনেন্স এনার্জি বেশি আছে, ওখানে E0 এর এনার্জি বেশি কম, রাইট? তাহলে যেখানে গ্যাপ বেশি সেখানে রেজোনেন্স এনার্জি বেশি, সেখানে হাইব্রিডটার এনার্জি কম, তাহলে হাইব্রিডটার স্টেবিলিটি সেখানে বেশি। যত মানে E5 যত স্টেবল কম তত তোমার গ্যাপটা বেশি। E5 টা এখানেও যে লেভেলে ছিল এখানেও সেই লেভেলে গেছে, নেমেছে তো E0 টা। ও আচ্ছা, এখানে গ্যাপ বেশি এনার্জি বেশি, যেখানে গ্যাপ বেশি ওই গ্যাপটাকেই বলে রেজোনেন্স এনার্জি, তার মানে রেজোনেন্স এনার্জি বেশি, আর রেজোনেন্স এনার্জি বেশি মানে E0 এনার্জি ফল করছে। মানে তাহলে E5 এর সাথে বাকিগুলো তোমার কম হবে, তার তার হাইব্রিড আরো কম হচ্ছে। সেটাই তো বলছি, প্রথমত ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ তুই করবি না, একটু আগে সেটা বলছিলাম যে ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ নয় এটা, E1 E2 E3 E4 E5 এর ম্যাথমেটিক্যাল অ্যাভারেজটা E0 নয়। E0 টা হচ্ছে হাইব্রিড, সবকটা জুড়ে গিয়ে তৈরি হয়েছে E0 টা, যেখানে যার এনার্জি সবকটার থেকেও কম। কতটা কম? এখানে এইটুকু কম, এখানে অনেকটা কম। তাহলে কোন সিচুয়েশনে স্টেবিলিটি বেশি হবে? হাইব্রিডটা, যেখানে E0 অনেক কম, এনার্জি যেখানে কম সেখানে স্টেবিলিটি বেশি। তাহলে E0 এর এনার্জি যেখানে কম সেখানে রেজোনেন্স এনার্জিটা গ্যাপটা বেশি, সেখানে স্টেবিলিটি বেশি। আচ্ছা, ক্লিয়ার? মাথায় ঢুকেছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো রেজোনেন্স এনার্জি ইজ প্রপোর্শনাল টু স্টেবিলিটি। দুটো কম্পাউন্ড ধরা আছে, এ মলিকুল বি মলিকুল, একজনের রেজোনেন্স এনার্জি বলেছে 20 কিলোজুল পার মোল, অন্যজনের রেজোনেন্স এনার্জি বলেছে 36 কিলোজুল পার মোল, কে বেশি স্টেবল? ক্লিয়ার? অর্থাৎ রেজোনেন্স এনার্জি যেখানে বেশি সেখানে স্টেবিলিটি তোমার বেশি। কেন বেশি? রেজোনেন্স এনার্জি বেশি মানে গ্যাপটা বেশি, গ্যাপ বেশি করাচ্ছে কে? E0 টা ফল করে গ্যাপটাকে বেশি করাচ্ছে। E0 ফল করে যাওয়া মানে মোস্ট স্টেবল হাইব্রিডটার এনার্জি ফল করে যাওয়া, মোস্ট স্টেবল হাইব্রিডের এনার্জি ফল করে গেছে মানে তার স্টেবিলিটি এক্সট্রিমলি হাই হয়ে গেছে। ক্লিয়ার? চলে আসছি নেক্সট বন্ড প্যারামিটার, দ্যাট ইজ পোলারিটি। এটা সম্পর্কে অলরেডি আইডিয়া আছে,
যদি কোনো একজন ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে বন্ড পেয়ারকে সে তার নিজের দিকে অ্যাট্রাক্ট করে, যেরকম দেখতেই পাচ্ছি HCl মলিকুলে ক্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তাই বন্ড পেয়ারকে সে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। হাইড্রোজেনটা তাহলে ইলেকট্রো পজিটিভ থাকার জন্য ইলেকট্রন ডিফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, ক্লোরিন ইলেকট্রন নেগেটিভ হওয়ার জন্য ইলেকট্রন রিচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এর ফলে ইলেকট্রন পেয়ারের মুভমেন্ট কোন দিকে হয়ে যাচ্ছে, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে ইলেকট্রনের মুভমেন্ট হয়ে যাচ্ছে। মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে বন্ড পেয়ারগুলোর যদি মুভমেন্ট হয়ে যায় তাহলে তার উপরে আসে পার্শিয়াল মাইনাস চার্জ, যেখান থেকে চলে গেল তার উপরে আসে পার্শিয়াল প্লাস চার্জ। এর ফলে ক্লিয়ার কাট দুটো পোল তৈরি হয়, যাকে বলা হয় পোলার মলিকুল। মলিকুলটাকে বলা হয় পোলার, বন্ডটাকে বলা হয় পোলার বন্ড, এবং এটাকে ভেক্টরের রেসপেক্টে রিপ্রেজেন্ট করলে বলা হয় ডাইপোল বা ডাইপোল মোমেন্ট। সো কত ডাইপোল মোমেন্ট থাকতে পারে সেটাকে কেমন করে মেজার করা হয়, যেমন ধরো এটাও ধরো ওয়াটারও অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তার মানে OH বন্ডের বন্ড পেয়ার অক্সিজেন দিকে শিফটেড, OH বন্ডের বন্ড পেয়ার অক্সিজেন দিকে শিফটেড, তাহলে হাইড্রোজেন গুলো পার্শিয়াল প্লাস চার্জ পাচ্ছে, অক্সিজেনটা পার্শিয়াল মাইনাস চার্জ একর করছে, ক্লিয়ার কাট দুটো পোল তৈরি হয়ে গেছে, মলিকুলটাকে বলবো পোলার মলিকুল। এই OH বন্ডটা পোলার বন্ড, এই OH বন্ডটা পোলার বন্ড, ইন্ডিভিজুয়াল বন্ডগুলো পোলার বন্ড, ঠিক আছে। এখানে কতটা পোলারিটি আছে সেটা যে ভেক্টর কোয়ান্টিটির থ্রু দিয়ে মেজার করা হয় তাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। HF এগেন পোলার, কারণ ফ্লুরিন হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ড পেয়ার ফ্লুরিনের দিকে শিফট হবে, ফ্লুরিনের উপরে পার্শিয়াল মাইনাস চার্জ, হাইড্রোজেনের পার্শিয়াল প্লাস চার্জ আসবে, এন্ড এর ফলে পোলারিটি তৈরি হচ্ছে, বন্ডটা পোলার হচ্ছে, মলিকুলটাকে পোলার বলছি। মেজার করার কোয়ান্টিটিকে বলা হয় ডাইপোল মোমেন্ট। ডিফাইন করা হয় কেমন করে ডাইপোল মোমেন্টকে, ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়াল টু চার্জ। কোন চার্জ, এই সেপারেট হয়ে যতটা চার্জ তৈরি হয়েছে, হাইড্রোজেনের উপরে সেপারেট হয়ে এসেছে পার্শিয়াল প্লাস চার্জ, ক্লোরিনের উপরে সেপারেশনের পরে এসেছে পার্শিয়াল মাইনাস চার্জ, এর মধ্যে যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড হচ্ছে এই চার্জটা, নট অনলি দ্য প্লাস চার্জ বা মাইনাস চার্জ। একটা জিনিস বলো, হাইড্রোজেনের উপরে যতটা প্লাস চার্জ ডেভেলপ হবে ক্লোরিনটার উপরে অতটাই মাইনাস চার্জ ডেভেলপ হবে কিনা, তাই তো? কারণ একজন টেনে নেবে তাহলে তার উপরে যতটা মাইনাস চার্জ আসবে অতটাই প্লাস চার্জ অন্যদিকে ডেভেলপ হচ্ছে, একজনের উপরে যতটা ইলেকট্রন রিচনেস আসছে অন্যজন অতটাই ভিখারি হতে চলেছে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট হতে চলেছে, রাইট? তাহলে এই দুটো চার্জের ম্যাগনিটিউড হয়তো সেম, ম্যাগনিটিউড সেম, কিন্তু চার্জের নেচারটা ডিফারেন্ট। একজন ইলেকট্রন রিচ তাই পার্শিয়াল নেগেটিভ চার্জ, অন্যজন ইলেকট্রন ডেফিশিয়েন্ট তাই পার্শিয়াল পজিটিভ চার্জ, কিন্তু এই পার্শিয়াল চার্জের ম্যাগনিটিউডটা দুজনের মাথাতেই সেম, ক্লিয়ার? কারণ একজন ঠিক যতটা পার্শিয়াল নেগেটিভ অন্যজন ঠিক অতটাই পার্শিয়াল পজিটিভ। ওই চার্জের ম্যাগনিটিউডটা হচ্ছে কিউ, যে কোনো একজনের ম্যাগনিটিউডটা হচ্ছে কিউ, প্লাস মাইনাস নয়, যে কোনো একজনের ম্যাগনিটিউডটা হচ্ছে কিউ। আর ডিস্টেন্স অফ সেপারেশন মানে এদের বন্ড লেংথ, H আর Cl এর মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন, দ্যাট ইজ দ্য বন্ড লেংথ। এই দুটো দিয়ে মাল্টিপ্লাই করলে একটা অঙ্ক দেখবো আমরা। সো ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে, ডাইপোল মোমেন্টকে মিউ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে চার্জ কিউ ইনটু ডিস্টেন্স অফ সেপারেশন, দ্যাট ইজ দ্য বন্ড লেংথ ডি, কিউ ইনটু ডি। সো মিউ ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে চার্জ, ডিস্টেন্স হচ্ছে ডি, সো মিউ ইনটু ডি হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট। এর ইউনিটটা কি, এর এসআই ইউনিট হচ্ছে 1d বাই, 1d বাই হচ্ছে, যদি 1d বাইটা কেমন করে বলা হয়, যদি চার্জ হয়, চার্জের অ্যামাউন্টটা যদি হয় ধরো ফর এক্সাম্পল ইএসইউ ইউনিটে 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ, আর ডিস্টেন্সটা যদি হয়, এটা কেমন করে আসে দেখাচ্ছি, মিউ ইজ ইকুয়াল টু চার্জ হচ্ছে ধরো 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ। বলবে স্যার এই ম্যাগনিটিউডটা পেলাম কোথা থেকে? ইউজুয়ালি ইলেকট্রনের চার্জই তো চার্জের রেসপন্সিবল, ইলেকট্রনের মুভমেন্টের জন্য এই চার্জটা তৈরি হচ্ছে, ইলেকট্রনের জন্য যে চার্জটা তৈরি হয় তার ম্যাগনিটিউড দেখা গেছে প্র্যাকটিক্যালি এই রেঞ্জে আসে, সামথিং ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ, এই রেঞ্জেই আসে। একটা সামথিং থাকবে 3 4 যে আলাদা আলাদা লোকের আলাদা আলাদা থাকবে, আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা থাকবে, কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ এই রেঞ্জেই এর চার্জটা আসে। ডিস্টেন্সটা ইউজুয়ালি আসে 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার এই রেঞ্জে। অবভিয়াসলি সবার জন্য 10 টু দি পাওয়ার মাইনাস 8 হবে না, কারণ হয়তো 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8, কারণ 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8, কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার রেঞ্জে ডিস্টেন্সটা থাকে, বন্ড লেংথের ডিস্টেন্সটা থাকে, আর 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ রেঞ্জে এর চার্জের ম্যাগনিটিউডটা থাকে। দুটোকে মাল্টিপ্লাই করলে হয় 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার। এই ইএসইউ সেন্টিমিটারকে একসাথে বলা হয় ডি বাই, দ্যাট ইজ 1d বাই, ঠিক আছে? 1d বাই, যেটা হচ্ছে এসআই ইউনিট 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার, যেখানে 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ চার্জ, তার সঙ্গে 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার ডিস্টেন্স গুণ করে 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য এসআই ইউনিট অফ চার্জ 1d বাই। ক্লিয়ার? বলো, সবারই এই রেঞ্জেই থাকে, মানে কারো হয়তো 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18,
কারণ তো 2 into 10 to the power minus 18, কারণ তো 1.5 into 10 to the power minus 18, কিন্তু সবটাই 10 to the power minus 18 অর্ডারেই থাকে। মানে ডিসটেন্স অফ সেপারেশনটা সবাই চেঞ্জ হতে পারে। সবারই এই দুটোই সবারই আলাদা হতে পারে। এটাও 1 2 3 into 10 to the power minus 10 ESU, কিন্তু অর্ডারটা 10 to the power minus 10 ESU, মানে পয়েন্টের পরে 9টা শূন্য বসবে, পয়েন্টের পরে 9টা শূন্য বসে তারপরে 1 2 3 4 আলাদা আলাদার জন্য আলাদা আলাদা বসতে পারে। এখানেও পয়েন্টের পরে 7টা শূন্য বসবে, তারপরে আলাদা আলাদার জন্য আলাদা আলাদা বসতে পারে। অর্থাৎ 10 to the power minus 8 আর 10 to the power minus 10, এটা অর্ডারটা, এই অর্ডারে ভ্যালু পাবো, and multiply করলে 10 to the power minus 18 ESU সেন্টিমিটার হচ্ছে 1 ডিভাইড। প্রবলেমটা দেখো কি বলছে, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ আয়নিক এন্ড কোভালেন্ট ক্যারেক্টার অফ HF মলিকুল হ্যাভিং বন্ড ডিসটেন্স দিস মাচ অ্যাংস্ট্রম এন্ড ডাইপোল মোমেন্ট বলে দিয়েছে দিস মাচ। কোশ্চেনটাতে প্রথমে একটা জিনিস বলেছে, পার্সেন্টেজ আয়নিক এন্ড কোভালেন্ট ক্যারেক্টার, একটাই মলিকুল দিয়েছে HF, অ্যাকর্ডিং টু ইউ HF মলিকুল কোভালেন্ট না আয়নিক? আয়নিক। সো কোয়েশ্চেনটাতে বলে যে পার্সেন্টেজ আয়নিক এন্ড কোভালেন্ট ক্যারেক্টার। এখানে প্রথম যে কথাটা বলতে চলেছে, এরপরেই আসবো ফ্যাজান্স রুলে, প্রথম যেটা বলতে চলেছে এই অঙ্কটা শুরু করবার আগে, কোন কম্পাউন্ডই 100% আয়নিক নয়, 100% কোভালেন্ট নয়। যে কম্পাউন্ডকে আমরা 100% আয়নিক ধরে নিই, যেরকম একটা एग्जांपल দাও NaCl, সেখানেও কোভ্যালেন্সি আছে। NaCl এর ক্যালকুলেশনের থ্রু দিয়ে দেখা গেছে যে রাফলি, ফ্যাজান্স রুলে দেখবো সেটা, রাফলি NaCl হয়তো अराउंड 80% আয়নিক ক্যারেক্টার আছে, বাট 20% Na+ আর Cl- এর মধ্যে ওভারল্যাপও আছে। এর একটা ইলেকট্রন দিয়ে দিল। আরে ফ্যাজান্স রুলে আসি তখন দেখবো আর মাথা লাগানোর কি আছে, ঠিক আছে বলে দেবো তখন। অর্থাৎ পয়েন্টটা হচ্ছে এটা, যেটাকে আমরা 100% কোভালেন্ট বলছি, যেমন একটা एग्जांपल দাও 100% কোভালেন্ট CH4 মিথেন 100% কোভালেন্ট, ওখানেও সামান্য হলো আয়নিক ক্যারেক্টার আছে, কার্বনের উপরে একটু হলো মাইনাস চার্জ আর হাইড্রোজেনের উপরে একটু হলো প্লাস চার্জ আছে, সামান্য হলেও আছে। আমরা আয়নিক কখন বলি, যখন কোনো একটা ক্যারেক্টার মোর দ্যান 50% হয়ে যায়, তখন আমরা সেটাকে সেই ক্যারেক্টার বলে দিই। অর্থাৎ যদি কারোর মোর দ্যান 50% আয়নিক ক্যারেক্টার পাবো, পার্সেন্টেজ আয়নিকই বলে দেবো, তার মানে এই নয় তার মানে 100% আয়নিক। অর্থাৎ 51% আয়নিক ক্যারেক্টার, 49% কোভালেন্ট ক্যারেক্টার, তাকে আমরা আয়নিকই বলি। মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোন কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কোন আয়নিক ক্যারেক্টার আছে? অবশ্যই আছে, কোনোটার মধ্যেই পুরো ফুল প্রুফ কোনোটাই নয়। যাকে আমরা আয়নিক বলছি তার মধ্যে কোভালেন্ট ক্যারেক্টার আছে, মানে যেখানে ক্যাটায়ন অ্যানায়ন আছে বলছি ওখানে ওভারল্যাপ আছে না, কোঅর্ডিনেটের মধ্যেও আছে, সবার মধ্যেই আছে। আয়নিকের মধ্যে কোঅর্ডিনেট না, আয়নিকের মধ্যে কোঅর্ডিনেট ক্যারেক্টার নেই। কোঅর্ডিনেটটা তো স্পেশাল কেস অফ কোভালেন্ট। কোঅর্ডিনেটটা কি তোর কি মনে হয় ট্রুলি কিছু না, ওটা স্পেশাল কেস অফ কোভালেন্টই, তাই না? আলটিমেটলি তো ইকুয়ালি শেয়ারিংই হচ্ছে না, তো স্পেশাল কেস অফ কোভালেন্ট। কোভালেন্টের দুজনেই একটা একটা করে দেয়, কোঅর্ডিনেটে একজনেই দুটো দেয়, আলটিমেটলি তো সে ইকুয়ালি শেয়ারই হয়, রাইট? ওই জন্য পুরো নামটা দেখবি, কোঅর্ডিনেট বন্ডের পুরো নামে দেখবি কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড এইভাবে লেখা থাকে, ঠিক আছে? তো আয়নিক কম্পাউন্ডের মধ্যেও কি আছে, কোভালেন্ট ক্যারেক্টার, আর কোভালেন্ট কম্পাউন্ডের মধ্যেও আয়নিক ক্যারেক্টার, যেটা বেশি থাকে আমরা সেটা দিয়ে বলে থাকি। সো অ্যাকর্ডিং টু ইউ HF হচ্ছে আয়নিক কম্পাউন্ড। সো দেখে নেওয়া যাক ডেটা থেকে HF এর মধ্যে কোন কম্পাউন্ড কেমন পাচ্ছি না পাচ্ছি, কি পাচ্ছি দেখে নেওয়া যাক। বলেছে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার আর পার্সেন্টেজ কোভালেন্ট ক্যারেক্টার বার করতে হবে HF মলিকুলের, যার বন্ড ডিসটেন্স হচ্ছে 0.92 অ্যাংস্ট্রম। আমি প্রথমে ধরে নিচ্ছি HF মলিকুল একদম ট্রুলি আয়নিক, তোমাদের কথা মতন ধরে নিচ্ছি ট্রুলি আয়নিক মানে 100% আয়নিক, ক্লিয়ার? 100% আয়নিক মানে HF মলিকুলে H+ আর F- ক্লিয়ার কাট এরকম সেপারেশনই থাকবে, H পার্শিয়াল প্লাস F পার্শিয়াল মাইনাস এরকম সেপারেশন থাকবে না, আমি ক্লিয়ার? যে পিওরলি আয়নিক সে কি পার্শিয়ালি চার্জকে ধরে রাখবে না পুরো ফুল চার্জকে টেনে নিয়ে ক্যাটায়ন অ্যানায়ন হয়ে যাবে? অবভিয়াসলি তাহলে যে ফুল আয়নিক, সেখানে ফুল আয়নিক যে সেখানে H+ আর F- থাকবে, সেখানে H পার্শিয়াল প্লাস আর F পার্শিয়াল মাইনাস এরকম থাকবে না। বোঝা গেছে? পার্শিয়াল প্লাস পার্শিয়াল মাইনাস মানেটা কি? F হচ্ছে বিং ইলেকট্রোনেগেটিভ, একটু ইলেকট্রনকে নিজের দিকে টেনেছে, তার জন্য হাইড্রোজেন একটু ইলেকট্রন ডিফিশিয়েন্ট হয়েছে, এরকম হবে না ব্যাপারটা। ফ্লুরিন পুরোপুরি ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নিয়েছে দিয়ে F- হয়ে গেছে, হাইড্রোজেন পুরোপুরি ইলেকট্রন লস করে গেছে দিয়ে ক্যাটায়ন H+ হয়ে গেছে। অর্থাৎ আমরা কি বলতে পারি, ভালো করে এখানে সেকেন্ড পয়েন্টটা বলছি এই অঙ্কটার থ্রু দিয়ে, এই পোলারিটি ইজ অ্যান এক্সট্রিম ionic bond is an extreme case of polarization. পোলারাইজেশন হতে 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 যদি এরকম হয়, অর্থাৎ পোলারাইজেশন হচ্ছে মানে কি রকম হচ্ছে, আমার কাছে 100 টাকা আছে, দেবাংশুর কাছে 10 টাকা আছে, ঠিক আছে? বা প্রথমে এরকম সিচুয়েশনটা ছিল যে আমি আর দেবাংশু কোনো একটা বিজনেসে এসেছি,
সেখানে দেবাংশীও 50 টাকা দিয়েছে, ইনভেস্ট করেছে, আমিও 50 টাকা ইনভেস্ট করেছি, 100 টাকার ফান্ড তৈরি হয়েছে, সেটা নিয়ে আমরা কোনো একটা রোলের দোকান খুলেছি। ঠিক আছে, আমাদের বিজনেস শুরু হয়েছে একটা রোলের দোকান দিয়ে, ফাইন। এবারে আমি একটু বড়, এন্ড আমি দেবাংশুর টিচার, তাই আমি দেবাংশুর উপরে জোর চালাই। আমি কি করি, দেবাংশু ওই 100 টাকা ইকুয়ালি ইউজ করে, সেও বিজনেসের ইকুয়াল পার্টনার, 50% পার্টনার থিওরিটিক্যালি, আমিও বিজনেসের 50% পার্টনার, ইকুয়াল শেয়ারিং এর থ্রু দিয়েই কথাতেই রোলটা হয়েছে। কিন্তু যেহেতু দেবাংশু আমার মুখের উপর কিছু বলতে পারেন ডাইরেক্টলি, কারণ আমি দেবাংশুর থেকে বড়, আর দ্য সেম টাইম দেবাংশুর এককালের টিচার ছিলাম, সেই কারণে দেবাংশু আমাকে ডাইরেক্টলি কিছু বলতে পারে না, আমি দেবাংশুর উপর জোর চালাই। জোর চালানোতে আমি কি করি, ওই 50 যে 100 টাকাটা টোটাল আছে, 100 টাকা যেটা টোটাল আছে, ওই টাকার ম্যাক্সিমামটা আমি ইউজ করি, দেবাংশু অল্প ইউজ করে, মানে প্রফিটের ম্যাক্সিমামটা আমি ইউজ করি, দেবাংশু অল্প ইউজ করে। কিন্তু দুনিয়া এটা জানে যে ওইটা আমরা কিন্তু ইকুয়াল, আমাদের ইকুয়াল বিজনেস, আমাদের ইকুয়াল পার্টনারশিপের বিজনেস। কিন্তু ভেতরে ভেতরে আমি বিং মোর ইলেকট্রোনেগেটিভ, আমি ওই টাকার বেশি অ্যামাউন্টটা ইউজ করি, বা ওই প্রফিটের বা ওই বিজনেসের বেশি লাভটা আমি ইউজ করি, দেবাংশু অতটা লাভ ইউজ করে না। এন্ড দেবাংশু তাহলে ভিখারি হয়ে আছে, যদিও বন্ডের মধ্যে আছে, কিন্তু এমন না যে পার্টনারশিপ চলে গেছে, বন্ডে আছে, কিন্তু দেবাংশু ভিখারি হয়ে আছে, অতটা প্রফিট পাচ্ছে না। আর আমি আমার জোর খাটিয়ে, আমার ইলেকট্রোনেগেটিভিটির জোর খাটিয়ে আমি বেশি প্রফিট এনজয় করছি। এটা পার্শিয়াল কোভ্যালেন্ট ক্যারেক্টার হচ্ছে এখানে, মানে এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে কিন্তু পোলারিটি তৈরি হয়ে গেছে। কোভ্যালেন্ট ক্যারেক্টার কখন ছিল, দেবাংশু আর আমার সাথে ফেয়ার বিজনেস, ইনভেস্টমেন্ট 50-50, প্রফিট 50-50, এটা হচ্ছে পিওর কোভ্যালেন্ট ক্যারেক্টার। কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশনে, যদিও বা আমি দেবাংশুর সঙ্গে এই শর্তেই একসাথে বিজনেসে ঢুকেছিলাম, আমরা দুজনে কি যে ইকুয়াল শেয়ারিং হবে, কিন্তু বিজনেস শুরু হওয়ার পরে যেই প্রফিট আসতে শুরু করেছে, আমি আমার জোর দেখাচ্ছি, ক্লিয়ার, আমি জোর দেখে বেশি প্রফিট আমি এনজয় করছি, আর দেবাংশু কম প্রফিট এনজয় করছে। তাহলে ভিখারি কে হচ্ছে, দেবাংশু, রিচ কে হচ্ছে আমি। তাহলে পার্শিয়াল নেগেটিভ চার্জ কার মাথায় আসছে, আমার মাথায়, পার্শিয়াল পজিটিভ চার্জ কার মাথায় আসছে, দেবাংশুর মাথায়। এটা হচ্ছে পোলারিটি তৈরি হয়ে গেছে অলরেডি, অর্থাৎ একজন ভিখারি একজন রিচ, পোলারিটি ডেভেলপড হয়ে গেছে। এবারে এই অবস্থায় এক্সট্রিম পোলারিটি হয়ে গেলে কি হবে, দেবাংশুকে আমি লাফ মেরে বার করে দেবো কিছুদিন পরে, যখন পুরো বিজনেস আমার নিয়ে নেবো, কোনো প্রফিট না দিয়ে বার করে দেবো পুরোপুরি। দেবাংশুকে যদি আমি পুরোপুরি বিজনেস থেকে বার করে দিই, তাহলে দেবাংশু পুরোপুরি ভিখারি, তখন কি ওর মাথায় পার্শিয়াল প্লাস চার্জ আসবে না ফুল প্লাস চার্জ আসবে? ওর নিজের 50 টাকাটাও আছে ওর কাছে তখন, না সেটাও আমি গ্র্যাব করে নিয়েছি, পুরো বিজনেস আমি করে নিয়েছি না আমার, আর ওকে বার করে দিয়েছি আমি। তাহলে ওর কাছে নিজের 50 টাকাটাও নেই, ওটাও ডেফিসিয়েন্ট হয়ে গেছে, রাইট? ওই 50 টাকা নিয়ে যদি ও বেরোতে পারতো, তাহলে কিন্তু পার্শিয়াল প্লাস চার্জ আসতো না, তখন রেডিক্যাল তৈরি হতো, ফ্রি রেডিক্যাল তৈরি হতো। ওর 50 টাকা নিয়েও বেরিয়ে গেছে, আমার 50 টাকা নিয়ে আমি বেরিয়ে গেছি, তখন ফ্রি রেডিক্যাল তৈরি হতো। H ডট F ডট, যে ইলেকট্রন দিয়েছিলেন ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেছে। কিন্তু এরকমটা হয়নি, কি হয়েছে, আমি পুরোটাকে গ্র্যাব করেছি, দেবাংশুকে একলা বার করে দিয়েছি, ওর টাকাটাকে গ্র্যাব করে ওকে বার করে দিয়েছি, টাকাটাকে বার করিনি, ওটা আছে, বিজনেসটা আছে। এই অবস্থায় দেবাংশু কি হয়ে গেছে, পার্শিয়াল প্লাস চার্জ এসছে ওর মাথায়, বিকজ ও পুরোপুরি ভিখারি। আর আমার মাথায় তখন কি, সরি, ফুল প্লাস চার্জ এসছে ওর মাথায়, পুরোপুরি ভিখারি। আর আমার মাথায় কি এসছে, একটা ফুল মাইনাস চার্জ, কারণ পুরো বিজনেসের দুজনের টাকাই এখন আমার টাকা। ক্লিয়ার হয়েছে? এই সিচুয়েশনটা যখন হবে, তাহলে পোলারিটি যদি তৈরি হয়, তার এক্সট্রিম কেসটাকেই বলা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন আয়নিক বন্ড। ক্লিয়ার? যেখানে পোলারিটি আছে, সেটা যদি পোলারিটি বাড়তে 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 এক্সট্রিম হয়ে গেছে, অর্থাৎ পার্শিয়াল প্লাস আর পার্শিয়াল মাইনাস নয়, একদম পুরো লাজ লজ্জা ছেড়ে দিয়ে একে পুরো বার করে দিয়েছি আমি, পুরো বিট্রে করেছি যাকে বলে, তখন যে জিনিসটা ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড থেকে আয়নিক ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে। তার মানে কোভ্যালেন্ট মলিকিউলে পোলারিটি বাড়তে 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 আয়নিক ক্যারেক্টার আসা সম্ভব। কিভাবে, আয়ন্স যেখানে আছে সেখানেও ওভারল্যাপের থ্রু দিয়ে কোভ্যালেন্ট ক্যারেক্টার আসা সম্ভব। কেমন ভাবে আসে ফ্যাজান্স রুলে দেখবো, তার আগে অঙ্কটাতে দেখে নি। আমরা ধরে নিচ্ছি HF ট্রুলি আয়নিক। ট্রুলি আয়নিক মানে একদম একজন ভিখারি H প্লাস, অন্যজন ফুললি রিচ F মাইনাস, পার্শিয়ালি নয়, এটা ধরে নিচ্ছি। পার্শিয়াল শেয়ারিং আছে, একদিকে পার্শিয়াল নেগেটিভ আছে, অন্যদিকে পার্শিয়াল পজিটিভ আছে, এরকমটা নয়, ফুললি আয়নিক ধরে নিচ্ছি। ফুললি আয়নিক যদি হয়, তাহলে মিউ 100%, মানে ডাইপোল মোমেন্ট 100% এর ভ্যালু কত হবে, এখানে আসবে দুজনের চার্জের ভ্যালুটার মধ্যে যে কোনো একটা চার্জ লিখবো, কিউ ইনটু ওদের বন্ড ডিসটেন্স ডি, এটাই হবে, হ্যাঁ কি না? কিউ এর অ্যামাউন্ট কত হবে বুদ্ধি করে বলো? কিউ এর অ্যামাউন্ট হবে আইদার F মাইনাস এর উপরে থাকা মাইনাস চার্জের ম্যাগনিটিউড, অথবা H প্লাস এর উপরে থাকা প্লাস চার্জের ম্যাগনিটিউড। আলটিমেটলি ম্যাগনিটিউডটা কার ম্যাগনিটিউড? ইলেকট্রনের চার্জ। ইয়েস অর নো? F মাইনাস এ কটা ইলেকট্রন এক্সট্রা আছে? একটা। H প্লাস এ কটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে? একটা। তারপরে ম্যাগনিটিউডটাকে যদি শুধু নিই, এই কিউটা হবে ইলেকট্রনের ম্যাগনিটিউড, হ্যাঁ কি না? ইলেকট্রনের চার্জ। ইয়েস অর নো? সো ইলেকট্রনের চার্জ হচ্ছে দিস মাচ ESU।
ক্লিয়ার? আমরা কুলম্ব ইউনিটে জানি ইউজুয়ালি 1.6 × 10⁻19 কুলম্ব, ইএসি ইউনিটে 4.8 × 10⁻10 ইএসি হচ্ছে ইলেকট্রনের চার্জ। ক্লিয়ার? কেন ইলেকট্রনের চার্জ পুট করেছি? 100% আয়নিক। 100% আয়নিক মানে এর মাথায় আছে -1 ইলেকট্রন, এখানে আছে প্লাস একটা চার্জ নেই, একটা ইলেকট্রন নেই। তাহলে চার্জের ম্যাগনিটিউডটা কত? একটা ইলেকট্রনের চার্জ, হয় সেটা ইলেকট্রনটা এখানে আছে অথবা ইলেকট্রনটা এখানে নেই, কিন্তু তার ম্যাগনিটিউড একটা ইলেকট্রনের চার্জ। যেহেতু একটা মাইনাস চার্জ বা একটা প্লাস চার্জ, সাইনটা মাইনাস বা প্লাস, ম্যাগনিটিউডটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের ম্যাগনিটিউড। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জের ম্যাগনিটিউড, কিউ এর ভ্যালু। ডি কত বলেছে? 0.92 অ্যাংস্ট্রম। এটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে আসবে 0.92 ইন্টু 10⁻⁻10 অ্যাংস্ট্রম হয়, মানে -8 সেন্টিমিটার। 10⁻10 অ্যাংস্ট্রম হয়, মানে 10⁻8 সেন্টিমিটার। ক্লিয়ার? কিউ আর ডি এর ভ্যালু পুট করেছি, এই দুটোকে এখন মাল্টিপ্লাই করে বলো কত আসছে। 4.8 আর 0.92 কত আসছে একটু বলো। এটা হচ্ছে 10⁻10 ইন্টু 10⁻8, দ্যাট ইজ 10⁻18 ইএসইউ সেন্টিমিটার হবে, যেখানে আমি ডিবাই কথাটা লিখবো। এইটাকে ম্যাগনিটিউডটাকে মাল্টিপ্লাই করে একটু বলো কেউ একজন কত আসছে। 4.8 ইন্টু 0.92, 4.8 ইন্টু 0.92, আর 4.234 কিছু একটা আসা উচিত। 4.41 ইন্টু 10⁻18 ইএসইউ সেন্টিমিটার, -10 আর -8 করে 10⁻18 ইএসইউ সেন্টিমিটার। 10⁻18 ইএসইউ সেন্টিমিটারকে ডিবাই বলা হয়, দ্যাট ইজ 4.41 ডিবাই হলো 100% যদি আয়নিক হতো সেই অবস্থায় ডাইপোল মোমেন্ট, ইয়েস অর নো? কিন্তু 100% আয়নিক কিনা জানি না, এর ডাইপোল মোমেন্ট বলে দিয়েছে কত? 1.78 ডিবাই। 100% যে আয়নিক নয় এখান থেকে প্রুফ হয়ে গেল যে 100% আয়নিক হলে চার্জ আর ডিসটেন্স কে মাল্টিপ্লাই করলে ডাইপোল মোমেন্ট 4.41 আসার কথা। ডাইপোল মোমেন্ট কত? 1.78। তাহলে ডাইপোল মোমেন্টের পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার কত হবে? কত পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার আছে? 1 পার্সেন্টেজ বার করছি, 1.78 বাই 4.41 ইন্টু 100 করে বলো কত আসছে। 1.78 ডিভাইডেড বাই 4.41, 1.78 টা হচ্ছে অবজার্ভড ডাইপোল মোমেন্ট, 4.41 হচ্ছে ক্যালকুলেটেড ডাইপোল মোমেন্ট, ইনটু 100 কত আসছে? 40.36 হচ্ছে এর কোভালেন্সি, সরি আয়নিক ক্যারেক্টার। তাহলে কোভালেন্ট ক্যারেক্টার, তাহলে এটা অ্যাকচুয়ালি কি কোভালেন্ট না আয়নিক বল এবার? ঠিক আছে, 59.70 ধরো না। কত হচ্ছে এটা বল? 59.64 59.64 যাই হোক। তাহলে এইচএফ মলিকুলে 59.64% কোভালেন্ট ক্যারেক্টার আছে আর 40.36% আয়নিক ক্যারেক্টার আছে। তাহলে বল এটা কোভালেন্ট মলিকুল না আয়নিক মলিকুল? কোভালেন্ট মলিকুল। কোভালেন্টের পার্সেন্টেজ বেশি আছে, 50% থেকে বেশি আছে, তাহলে এটা কোভালেন্ট মলিকুল। কিন্তু তার মানে কি এই কোভালেন্ট মলিকুল তো ঠিক আছে, কিন্তু কোভালেন্ট মলিকুল মানে ইকুয়ালি শেয়ার হওয়ার কথা ছিল, এখনো শেয়ার হচ্ছে বাট আনইকুয়াল শেয়ারিং হচ্ছে। পোলার মলিকুল, পিওর কোভালেন্ট নয়, পোলার কোভালেন্ট। ক্লিয়ার? অর্থাৎ আমরা যেটা অ্যাজিউম করেছিলাম ওটা কি ঠিক অ্যাজিউম ছিল? আমরা অ্যাজিউম করেছিলাম H+F- এই ফর্মে আছে, সেখানে হচ্ছে পুরো চার্জের সেপারেশন হয়ে গেছে। চার্জের সেপারেশন হয়ে যাওয়া মানে সেখানে প্লাস চার্জ আর মাইনাস চার্জ তৈরি হচ্ছে। ডাইপোল মোমেন্ট সেখান থেকে বার করলাম QD করে, সেখান থেকে 4.41 বেরোলো, অবজার্ভটা পেলাম 1.78, রেশিও করে দেখলাম পার্সেন্টেজ কোভালেন্ট ক্যারেক্টার বেশি, তার মানে এটাকে কোভালেন্ট মলিকুল বলবো। কিন্তু কি পিওর কোভালেন্ট মলিকুল বলবো? এটা পোলার কোভালেন্ট মলিকুল, কারণ ফ্লুরিনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, সো ইলেকট্রন পেয়ার অবভিয়াসলি ফ্লুরিনের দিকে শিফটেড হবে, কিন্তু পুরো শিফটেড হবে মানে কিরকম কেস? এখানে অবভিয়াসলি দেবাংশু কম প্রফিট পাবে, কিন্তু দেবাংশুকে কোনোদিনই বার করে দেওয়া হচ্ছে না বিজনেস থেকে, হ্যাঁ মানে কিছু দিয়ে রাখা হচ্ছে, থাকছে ও বিজনেসে থাকছে, ও কম প্রফিট শেয়ার নিয়ে থাকছে, একটু ভিখারি আনইকুয়াল শেয়ারিং এর থ্রু দিয়ে থাকছে, ইকুইটির ব্যাপার চলে আসছে। যদিও শুরু হয়েছিল কিন্তু ইকুইটির শর্তে নয়, শুরু হয়েছিল 50-50 শেয়ার হবে এই শর্তেই, কিন্তু চলে আসছে আস্তে আস্তে। এই একটা ইস্যু হয়েছিল, সেটা হচ্ছে যে এই ক্যামেরাতে অটো আর ম্যানুয়াল বলে একটা লেখা আসছিল, যেটা স্ক্রিনের জন্য নিচের দিকে দেখা যাচ্ছিল না। তো ঠিক হয়েছে, একবার তুমি একটু দেখে নাও। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পোলার কোভালেন্ট মলিকুলে পোলারিটি এইভাবে ডেভেলপ হতে পারে, এবং পোলারিটি ক্যালকুলেট করতে গেলে তোমাকে এইভাবে ক্যালকুলেট করে দিতে হবে।
চলে আসছি কি কি পোলারিটি, কেমন ভাবে পোলারিটি দেখবো, কে পোলার কে আর নন পোলার। তো প্রথমে চলে আসছি এই কম্পাউন্ডটাতে CCl4। CCl4 এ বলো CCl বন্ড গুলো পোলার কি নন পোলার? CCl বন্ড গুলো পোলার কি নন পোলার? এটা দিয়ে শিফট করবে। CCl বন্ড গুলো ইন্ডিভিজুয়ালি CCl বন্ড পোলার না নন পোলার? পোলার, কারণ কার্বন ইলেকট্রো পজিটিভ এন্ড ক্লোরিন ইলেকট্রো নেগেটিভ। ক্লোরিন ইলেকট্রো নেগেটিভ মানে না, তা হলো ক্লোরিন ইলেকট্রো নেগেটিভ না, কার্বনের থেকে তো বেশি ইলেকট্রন নেগেটিভ। কার্বনের থেকে বেশি ইলেকট্রন নেগেটিভ হলে ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন পেয়ে টানবে কি টানবে না? তাহলে CCl বন্ড গুলো পোলার কি নন পোলার? CCl বন্ড তাহলে পোলার। CCl বন্ড যদি পোলার হয়, কম হলেও পোলার। CCl বন্ড যদি পোলার হয়, সেরকম 4টে CCl বন্ড আছে, এই মলিকুলটা পোলার হতে এক্সপেক্টেড না নন পোলার হবে এক্সপেক্টেড? পোলার বন্ড যেখানে আছে পোলার হবে, সেখানে এটাই এক্সপেক্টেড, কিন্তু মলিকুলটা নন পোলার হয়ে যাচ্ছে কেন? কারণ এই দিকেও পোলারিটি কাজ করছে, এইদিকেও পোলারিটি কাজ করছে, এদিকেও পোলারিটি কাজ করছে, এই তিনটে পোলারিটিকে ক্যান্সেল আউট করছে এই উপরের দিকে CCl বন্ডের বন্ড পোলারিটি। অর্থাৎ পোলারিটি আছে, কিন্তু নিচের ডাইরেকশনে যে পোলারিটি কাজ করছে আর উপরের ডাইরেকশনে পোলারিটি একে অপরকে কি করছে? ক্যান্সেল আউট করে দিচ্ছে। সেই কারণে বল নিচে তিনজন বেশি, এইটার পোলারিটি, এটার পোলারিটি, এটার পোলারিটি, এই তিনজনের মিলিয়ে একটা রেজোনেন্স পোলারিটি তৈরি হবে। ওটা বেশি তো হচ্ছে না। আর এটা হবে হচ্ছে এই CCl ইন্ডিভিজুয়াল বন্ডের পোলারিটি। তো এই রেজোনেন্স পোলারিটি এটাকে ক্যান্সেল করে দেয়, কারণ এই তিনটের অ্যাভারেজ নিয়ে যখন তৈরি হচ্ছে, তিনটে অ্যাড করে দিচ্ছিস তো, তুই সামেটিভ করে দিচ্ছিস তো। ভেক্টর এডিশনে কি সামেশন হয় না, অ্যাভারেজ আউট বেরোবে, রুট ওভার হয়ে যাবে না আলটিমেটলি ভেক্টর এডিশন। এগুলো এইটার পোলারিটি, এটার পোলারিটি, এটার পোলারিটি, তিনজনের পোলারিটি অ্যাড করলে হবে না, অ্যাভারেজ হয়ে যাচ্ছে আলটিমেটলি, ভেক্টর এডিশনের মতন করে হবে, যে অ্যাভারেজটার ভ্যালু উপরে CCl ক্যান্সেল করে দিচ্ছে আরামসে। ঠিক আছে, ভেক্টর এডিশন হচ্ছে এখানে। এখানে এমন না যে তিনজনের পোলারিটি সামেশনটাকে এ ক্যান্সেল আউট করছে, নো, এই তিনজনের যে ভেক্টর অ্যাভারেজটা সেটাকে এ ক্যান্সেল আউট করছে। একই হয় বল, CO বন্ড পোলার হবে কি নন পোলার হবে? অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ, তো CO বন্ড পোলার, কিন্তু ইকুয়াল এন্ড অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে, ইকুয়াল এন্ড অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে। সো ওভারঅল মলিকুল নন পোলার। BF3 ওভারঅল মলিকুল কি হবে? একই হবে। ঠিক আছে, তিনটে ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর আলটিমেটলি 0 হয়ে যাবে। BF বন্ডটা তো পোলার। BF বন্ড একদম পোলার, 100% পোলার, কিন্তু এই নিচের দিকে দুটো BF বন্ডের যে রেজাল্টেন্ট, সেটা উপরের দিকে BF বন্ড ক্যান্সেল আউট করছে। মলিকুলটা নন পোলার, কিন্তু ইন্ডিভিজুয়াল বন্ডটা ডেফিনেটলি পোলার। সেই জন্যই তো আলাদা করে পড়ছি। যদি কোথাও ইন্ডিভিজুয়াল বন্ডই নন পোলার হয়, সেই মলিকুলটা এমনি নন পোলার হবে, কিন্তু এখানে আমরা স্টাডি করছি কোন কেস। যখন আমরা মেনশন করব তখন আমরা কি ইন্ডিভিজুয়াল বন্ডটাকেও মেনশন করে দেবো, নাকি খালি পুরো মলিকিউলার পোলারিটিটা? হ্যাঁ মানে না, মানে তোমাকে এই লজিকটাই দিতে হবে, যদিও তোমার MCQ এর রেসপেক্টে অত কিছু লজিক দেওয়ার ব্যাপার নেই, বাট তোমাকে এটাই মাথায় রাখতে হবে, ইন্ডিভিজুয়াল বন্ড পোলার, কিন্তু ওভারঅল মলিকুল নন পোলার। এন্ড নন পোলার রিজনটা তোমাকে ফিগার আউট করতে হবে। নন পোলার রিজনটা হচ্ছে এদিকের BF বন্ড আর এদিকের BF বন্ড, দুটো BF বন্ডের যে রেজাল্টেন্ট BF বন্ড, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট, সেটা উপরের দিকের BF বন্ডের ডাইপোল মোমেন্ট ক্যান্সেল আউট করছে। ঠিক আছে, কিন্তু যদি এই ক্যান্সেল আউট কোথাও কেউ করতে না পারে, তখন সেই মলিকুল পোলার হতে চলেছে, ডাইপোল মোমেন্ট সেখানে থাকবে। যেমন ফর এক্সাম্পল NH3 অ্যামোনিয়া মলিকুল। অ্যামোনিয়া মলিকুলে বলে নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ড গুলো কোন দিকে শিফট হবে? নাইট্রোজেন দিকে শিফট হবে। আবার লোন পেয়ারটা উপরের দিকে আছে, তাহলে এই বন্ড পেয়ার গুলো যে ডাইরেকশনে কাজ করছে সেটাও উপরের দিকে, লোন পেয়ার মোমেন্টটাও উপরের দিকে কাজ করছে। নেট মলিকুলে তাহলে একটা হাই ডাইপোল মোমেন্ট থাকবে, কারণ বন্ড পেয়ার গুলোর রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট সেটাও আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে, সেম ডাইরেকশনে লোন পেয়ার মোমেন্টও কাজ করছে। দুজনের অ্যাডিটিভ হয়ে গেলে তখন আলটিমেটলি ক্যান্সেল আউট হচ্ছে না, এনহ্যান্সমেন্ট হয়ে যাচ্ছে। বন্ড পেয়ার মোমেন্টের রেজাল্টেন্ট মোমেন্ট আর লোন পেয়ার মোমেন্ট ইজ অ্যাক্টিং অন দ্য সেম ডাইরেকশন এন্ড এনহ্যান্সিং ইচ আদার, সেই কারণে নেট ডাইপোল মোমেন্ট অনেক বেশি থাকবে। NF3 তে কি হবে ভালো করে দেখো। আগে NF3 তে আসার আগে একটা কেস বলি। NH3 তে নাইট্রোজেন কি অতটাও ইলেকট্রোনেগেটিভ? NF3 তে ফ্লুরিন যতটা। কোথাও যদি ফ্লুরিনের প্রেজেন্স থাকে, এক্সপেকটেশন কি? হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার মানে হাইলি পোলার বন্ড, তার মানে হাইলি ডাইপোল মোমেন্ট তৈরি হতে চলেছে, এটা এক্সপেকটেশন, একই না? ফ্লুরিন থাকা মানে হাই ইলেকট্রোনেগেটিভিটি, মানে হাইলি পোলার বন্ড, মানে হাই ডাইপোল মোমেন্ট। এই এক্সপেকটেশন থেকে বলো NF3 NH3 কে বেশি পোলারের হওয়া উচিত? কিন্তু NF3 এর পোলারিটি একদম 0 হয়ে যায়, NH3 এর পোলারিটি অনেক বেশি হয়, কারণ জিওমেট্রির জন্য
এইখানে যেটা এনহ্যান্সমেন্ট হয়েছিল এখানে সেটা ক্যান্সেল আউট হয়। কেমন করে? NF3 বন্ডের বন্ড মোমেন্ট গুলো নিচের দিকে কাজ করছে, কারণ ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ফ্লুরিনের দিকে সমস্ত বন্ড পেয়ারের মোমেন্ট গুলো কাজ করছে। তাহলে বন্ড পেয়ার মোমেন্ট নিচের দিকে অ্যাক্টিং, লোন পেয়ার মোমেন্ট উপরের দিকে অ্যাক্টিং, এই দুটো একে অপরকে অলমোস্ট ক্যান্সেল করে দেয়। যদিও বা বন্ড পেয়ার মোমেন্ট একটু বেশি, তাই স্লাইটলি একটা পোলারিটি ফ্লুরিনের দিকে কাজ করে। কিন্তু যতটা ভেবেছিলাম যে ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভ বিশাল ব্যাপার স্যাপার, কিছুই নেই, সেরকম ফাঁকা ধোঁয়া ফুস। তার থেকে অ্যামোনিয়াতে অনেক বেশি পোলারিটি আছে রাদার দেন NF3। এই কোশ্চেনটা আসে তার জাস্টিফিকেশন দিয়ে, এমসিকিউ অপশনসে জাস্টিফিকেশন দিয়ে দেয়। কারণটা কি? এখানে বন্ড পেয়ার মোমেন্ট যে ডাইরেকশনে অ্যাক্টিং আর লোন পেয়ার মোমেন্ট অপোজিট ডাইরেকশনে অ্যাক্টিং। লোন পেয়ার আছে উপরের দিকে আর বন্ড পেয়ার গুলো আছে NF বন্ডের বন্ড পেয়ার গুলো সব নিচের দিকে আছে, তাই এখানে অনেকটাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অলমোস্ট নেগলিজেবল হয়ে যাচ্ছে। মানে সিস মলিকুল গুলো পোলার হবে কি নন পোলার হবে? সিস মলিকুল গুলো সেম সাইডে আছে, CCl বন্ডের বন্ড মোমেন্ট সেম সাইডে, রেজাল্টেন্ট মোমেন্ট থাকবে একটা, হ্যাঁ কি না? তাহলে পোলার মলিকুল হবে। ট্রান্স হয়ে গেলে নন পোলার, ক্যান্সেল হবে। এই দিকের মোমেন্ট এদিকের মোমেন্টকে 180 ডিগ্রি অপোজিটে আছে, সো ক্যান্সেল আউট করছে। তাহলে ট্রান্স মলিকুল গুলো ইউজুয়ালি নন পোলার হয়, সিস গুলো ইউজুয়ালি পোলার হয়। ভেরি গুড। চলে আসছি ফ্যাজান্স রুল, কোভালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক বন্ড। অর্থাৎ আয়নিক বন্ডের মধ্যে কি আছে, কোভালেন্ট বন্ডের মধ্যেও কি আছে? সো কোভালেন্ট বন্ডে আয়নিক ক্যারেক্টার আছে, একটু আগে এইচএফ এর একটা অঙ্কের থ্রু দিয়ে দেখেছি, ডাইপোল মোমেন্টের থ্রু দিয়ে। এখন ফ্যাজান্স রুলের থ্রু দিয়ে দেখবো আয়নিক বন্ডেও কোভালেন্ট ক্যারেক্টার কেমন করে থাকতে পারে। অর্থাৎ NaCl আয়নিক কম্পাউন্ড, সেখানেও কোভালেন্ট ক্যারেক্টার আছে, কেমন করে ইন্ট্রোডিউস হয় কোভালেন্ট ক্যারেক্টারটা দেখে নেবো। ছবিটা ভালো করে ফলো করবে। আয়নিক ক্যারেক্টার মানে আমি ধরে নিচ্ছি কোনো একটা স্পিসিস পুরোপুরি ক্যাটায়ন তৈরি করেছে বাই লুজিং ইলেকট্রন, অন্য একটা অ্যাটম পুরোপুরি অ্যানায়ন তৈরি করেছে বাই গেনিং ইলেকট্রন। তাহলে এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ছাড়া আর অন্য কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, অন্য কোনো ফোর্স থাকার কথা নয়। ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা বলে থাকি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড। তাহলে আয়নিক বন্ডের অরিজিন কি কোনো ওভারল্যাপ না? আয়নিক বন্ডের অরিজিন হচ্ছে পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ক্লিয়ার? পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দূরে দূরে থাকলেও অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ কি না? ওই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকেই বলে আয়নিক বন্ড। ওখানে কোনো ওভারল্যাপের গল্প আছে? নেই। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ ওভারল্যাপ করছে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যেখানেই থাকুক অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, বিশাল দূরে থাকলে করবে না, মোটামুটি একটা ডিসটেন্সের মধ্যে থাকলে অ্যাট্রাক্ট করবে। তাহলে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে অ্যাট্রাকশনটা হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকশন, একই না? কুলম্বের ল থেকে তৈরি হচ্ছে, অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, F = Q1 Q2 / R², সেখান থেকে তৈরি হচ্ছে পুরো জিনিসটা। তাহলে পজিটিভ চার্জের ক্যাটায়ন আর নেগেটিভ চার্জের অ্যানায়ন, এদের মধ্যে অ্যাট্রাকশনটা হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকশন, রাইট? অর্থাৎ এখানে কোনো ওভারল্যাপের গল্পই নেই, পুরোটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এন্ড ইলেকট্রোস্ট্যাটিক্স যা ফিজিক্সে পড়েছে সেখানে কোনো ওভারল্যাপের গল্প পড়োনি। ভেরি গুড। এবারে দেখো এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা কিনা আমরা আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বললাম, সেখানে আরো একটা জিনিস ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। কি ডেভেলপ হচ্ছে? এই ক্যাটায়নটার অ্যানায়নটার মধ্যে দূর থেকে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, একটু দূরে দূরে থেকেও যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে সেটা তো আছেই, সঙ্গে ক্যাটায়নটা কি করেছে? অ্যানায়নের ইলেকট্রন গুলোকে নিজের দিকে একটু টানতেও শুরু করেছে। কেন টানছে? দেখো, অ্যানায়নের ইলেকট্রন গুলোর উপরে হোল্ড কম থাকে, কারণ অ্যানায়নে ইলেকট্রন বেশি আছে, নিউক্লিয়াসের ক্যাপাসিটির বাইরে গিয়ে ইলেকট্রন ঢুকে বসে আছে অ্যানায়নে, তাহলে হোল্ড একটু হলেও কম। আর ক্যাটায়নের হোল্ড অনেক বেশি, কারণ নিজের ক্যাপাসিটি থেকে কম ইলেকট্রন আছে ওর কাছে, অর্থাৎ ওর ইলেকট্রন অ্যাট্রাক্টিং পাওয়ার ক্যাটায়নের অনেক বেশি। ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা তো আছেই, ক্যাটায়ন সঙ্গে সঙ্গে অ্যানায়নের অরবিটাল গুলোকে একটু নিজের দিকে টানছে। কেন টানছে? কারণ অ্যানায়নের ইলেকট্রন গুলোর হোল্ড, অ্যানায়নের ইলেকট্রন গুলোর উপরে হোল্ড কম থাকে, অ্যানায়নের নিউক্লিয়াসটা ইলেকট্রন গুলোর উপর হোল্ড কম থাকে। এই অবস্থায় ক্যাটায়নের নিউক্লিয়াসটা অ্যানায়নের অরবিটাল গুলোকেও টানছে। যদি টানে, এরকম টানাটানি শুরু করে, মানে দুই রকম সিচুয়েশন। একটা হচ্ছে ব্যাপারটাকে এরকম ভাবে ইমাজিন করা যেতে পারে, একটা হচ্ছে যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, তার সঙ্গে একটা অ্যাডিশনাল ডিফরমেশন শুরু হয়ে গেছে অ্যানায়নের অরবিটাল গুলোতে। কোন দিকে? টুয়ার্ডস ক্যাটায়ন। ক্লিয়ার? অ্যানায়নটা ডিফর্ম হতে শুরু করেছে। ক্লিয়ার? কেন ডিফর্ম হতে শুরু করলো? ক্যাটায়নটা অ্যানায়নের সঙ্গে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনই মেনটেন করছে না, অ্যাডিশনালি তার সঙ্গে অ্যানায়নের অরবিটালের ইলেকট্রন গুলোকেও নিজের দিকে টানার চেষ্টা করছে। এরকম করে যে ডিফরমেশন হলো, ডিফরমেশনটাকে বলে পোলারাইজেশন। কি বলে? পোলারাইজেশন কে করছে? ক্যাটায়নটা, ওকে বলে পোলারাইজিং এজেন্ট। পোলারাইজেশন কাকে করছে?
অ্যানায়নটাকে, ওটা হচ্ছে পোলারাইজেবল অ্যানায়ন। তাহলে ক্যাটায়নটাকে কি বলে? পোলারাইজিং ক্যাটায়ন। অ্যানায়নটাকে কি বলে? পোলারাইজেবল অ্যানায়ন। পোলারাইজেশন কোনটা? এই ডিফরমেশনটা। এই ডিফরমেশন যখন হতে হতে টানছে টানছে টানছে, এই অবস্থায় কি ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন চলে গেছে? না, ওটা আছেই। অ্যাডিশনালি ক্যাটায়ন তার নিউক্লিয়াসে জোর লাগিয়ে, পজিটিভ চার্জের জোর লাগিয়ে অ্যানায়নের অরবিটালটাকে যথেষ্ট রকম টেনে নিয়েছে। অ্যানায়নের অরবিটাল যথেষ্ট রকম ডিফর্মড, যথেষ্ট রকম পোলারাইজড। এই অবস্থায় ক্লিয়ারলি ক্যাটায়ন আর অ্যানায়নের অরবিটালের মধ্যে ওভারল্যাপ তৈরি হয়ে গেছে, হ্যাঁ কিনা? ক্যাটায়নের অরবিটালের স্ফিয়ারের মধ্যে অ্যানায়নের অরবিটালের স্ফিয়ার ঢুকে গেছে, ইয়েস অর নো? ডিফরমেশনের জন্য অরবিটালের স্ফিয়ারের মধ্যে ঢুকে যাওয়াকে কি বলে? ওভারল্যাপ। আর ওভারল্যাপ হলে সেখানে কোন ক্যারেক্টার ডেভেলপ করবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার। ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ক্লিয়ারলি ওভারল্যাপ হয়ে গেছে। মানেটা কি? মানে ক্যাটায়নের অরবিটাল স্ফিয়ারের মধ্যে অ্যানায়নের অরবিটাল স্ফিয়ার ডিফর্মড হতে 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 ঢুকে ওভারল্যাপ করেছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হয়েছে। কেমন করে ডেভেলপ হয়েছে? ক্লিয়ার হয়েছে কোভ্যালেন্ট ক্যারেক্টার কেমন করে ডেভেলপ হয়। স্টেপগুলো কি কি? প্রথমে হচ্ছে ডিফরমেশন শুরু হবে, যাকে বলবো পোলারাইজেশন। ডিফরমেশন বাড়তে বাড়তে হবে ওভারল্যাপ। ওভারল্যাপ হলে তখন বলবো কোভ্যালেন্সি ডেভেলপ করেছে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? তাহলে বলো রুলটা কি বলছে। দেখো এই গল্পটা ক্লিয়ার তো ছিল। অরিজিনালি কিন্তু আমরা ক্যাটায়ন অ্যানায়ন ধরে স্টার্ট করেছিলাম, সেখান থেকেই দেখলাম কেমন করে ওভারল্যাপ ইন্ট্রোডিউসড হয়েছে। ফেজান্স রুলের ফার্স্ট পয়েন্ট, স্মলার দ্য সাইজ অফ দ্য ক্যাটায়ন। ক্যাটায়নের সাইজ যত স্মল হবে তত ক্যাটায়নটার পোলারাইজিং পাওয়ার বেশি হবে, হ্যাঁ কি না? স্মল সাইজ মানে চার্জ, সেই ক্যাটায়নের পজিটিভ চার্জের ডেনসিটি বেশি কি কম? এই স্মল সাইজের মধ্যে ক্যাটায়নের পজিটিভ চার্জটা আছে, তাহলে ক্যাটায়নটা চার্জ ডেনসিটি বেশি না কম? স্মল সাইজের মধ্যে ক্যাটায়নের পুরো পজিটিভ চার্জটা আসে, এই অবস্থায় ক্যাটায়নটা চার্জ ডেনসিটি বেশি না কম? ওই চার্জ ডেনসিটি এখানে মনে রাখতে হবে 2-3টে পয়েন্ট। পাই ক্যারেক্টারটাকে মনে রাখো এখন, পাই প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে। পাই হচ্ছে চার্জ ডেনসিটি, চার্জ বাই রেডিয়াস। কার? ক্যাটায়নটার। এটাই হচ্ছে চার্জ ডেনসিটি। এন্ড সেকেন্ড পয়েন্ট, phi proportional to polarizing power। পাই যত বেশি তত চার্জ ডেনসিটি বেশি, তত অ্যানায়নকে ডিফর্ম করার টেন্ডেন্সি বেশি, তত কোভ্যালেন্সি। আবার বলছি, phi যত বেশি মানে ক্যাটায়নের আইদার চার্জ যত বেশি আর ক্যাটায়নের রেডিয়াস যত কম। phi যত বেশি চার্জ ডেনসিটি তত বেশি, অ্যানায়নের তত phi মানে ক্যাটায়নটার পোলারাইজিং পাওয়ার বেশি। চার্জ ডেনসিটি বেশি মানে পোলারাইজিং পাওয়ার বেশি। অ্যানায়নটাকে তত ইজিলি পোলারাইজ করতে পারছে, যত পোলারাইজেশন বেশি তত ওভারল্যাপ, যত ওভারল্যাপ বেশি তত কোভ্যালেন্সি। তাহলে phi is proportional to polarizing power proportional to, very good, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার যত বেশি হবে তত কোভ্যালেন্সি বাড়তে চলেছে। ক্লিয়ার? এই প্যারামিটারটাকে আমাকে চেক করতে হবে, ফাইটাকে চেক করতে হবে। ক্যাটায়নের চার্জ যত বেশি, রেডিয়াস যত কম, ফাই তত বেশি। ফাইকে বলে আয়নিক পোটেনশিয়াল, যেটা মিন করে চার্জ ডেনসিটিকে। চার্জ ডেনসিটি বেশি মানে ক্যাটায়নটার পোলারাইজিং পাওয়ার বেশি। পোলারাইজিং পাওয়ার বেশি মানে অ্যানায়নকে ইজিলি পোলারাইজ করবে। অ্যানায়ন ইজিলি পোলারাইজ হবে মানে অ্যানায়ন ডিফর্ম হবে, ওভারল্যাপে আসবে, কোভ্যালেন্সি বাড়বে। ক্লিয়ার? এর উপর বেস করে ফার্স্ট রুলটা দেখো, smaller the size of the cation, greater is the polarizing power and greater is the covalency। ক্যাটায়নের সাইজ কম মানে phi বেশি মানে কোভ্যালেন্সি বেশি। লিথিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড কে বেশি কোভ্যালেন্ট? লিথিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন কে? সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন কে? কার সাইজ বেশি? Na+ এর সাইজ বেশি। কার সাইজ কম? উপরে যে আছে Li+ সাইজ কম। সাইজ যার কম তার phi, phi যার বেশি তার কোভ্যালেন্সি। তাহলে এগেন কোশ্চেন, LiCl NaCl KCl কোভ্যালেন্সির অর্ডার বলো। LiCl এর কোভ্যালেন্সি সবথেকে বেশি, তারপরে কারণ Li+ এর সাইজ সবথেকে ছোট, Na+ এর সাইজ তার থেকে একটু বড়, K+ এর সাইজ তার থেকে আরেকটু বড়। তাহলে যদি এদের সাইজের অর্ডার যদি এখান থেকে এদিকে সাইজ কি হচ্ছে, ক্যাটায়নটা সাইজ বাড়ছে। ক্যাটায়নের সাইজ বাড়া মানে ক্যাটায়নের phi কমছে, phi কমা মানে কোভ্যালেন্সি কমছে। ক্লিয়ার? ক্লিয়ার? অর্ডার দিলে পারবে তো? এই অর্ডারগুলোই দেবে ফেজান্স রুল থেকে। নেক্সট রুল,
পোলারাইজেশন ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য অ্যানায়ন। অ্যানায়নের সাইজ যদি বড় হতে চলেছে তাহলে সেই অ্যানায়নকে ছোট সাইজের অ্যানায়নকে পোলারাইজ করা ইজি। ধরলাম ক্যাটায়ন সেমই আছে, ক্যাটায়নটা সেমই, কিন্তু একটা অ্যানায়ন আছে ছোট অ্যানায়ন, একটা অ্যানায়ন আছে বড় অ্যানায়ন। কে আগে পোলারাইজ হয়ে যাবে, ডিফর্ম হয়ে যাবে? কারণ বড়র নিজের ইলেকট্রনের উপরে হোল্ড নেই, তাকে যে কোনো ছোট ক্যাটায়ন এসেও ডিফর্ম করে বেরিয়ে যাবে। তার মানে অ্যানায়নের সাইজ যদি বড় হয় তাহলে ওভারল্যাপ, কোভ্যালেন্সি, ক্লিয়ার? অ্যানায়নের সাইজ যত বড় হবে ওই অ্যানায়নকে ডিফর্ম করা ইজি, তাহলে পোলারাইজেশন ইজি, তাহলে ওভারল্যাপ, তাহলে কোভ্যালেন্সি, ক্লিয়ার? তাহলে এগেন LII, LIBr, LICl, LIF সবকটাতে ক্যাটায়নটা সেম, কিন্তু লেফট টু রাইটে অ্যানায়নের সাইজ কি হয়েছে? অ্যানায়নের সাইজ কমেছে, তাহলে অ্যানায়নকে পোলারাইজ করা ডিফিকাল্ট হয়েছে, তার মানে কোভ্যালেন্সি ক্লিয়ার? তাহলে কে বেশি কোভ্যালেন্ট, লিথিয়াম আয়োডাইড না লিথিয়াম ফ্লুরাইড? ক্লিয়ার, লিথিয়াম আয়োডাইড বেশি কোভ্যালেন্ট, কারণ ওখানে আয়োডিনটা সাইজ বড়, তাই আয়োডিন হচ্ছে বেশি পোলারাইজেবল। অ্যানায়ন গুলোর তাহলে পোলারাইজেবিলিটির অর্ডার কি হবে? এটাই হবে, হ্যাঁ কি না? কে বেশি পোলারাইজেবল? সো পোলারাইজেবিলিটি ডিক্রিজ করছে কারণ সাইজ ডিক্রিজ করছে। বড় যদি কেউ হয় তাহলে তার পোলারাইজেবিলিটি বেশি হবে, তাকে ইজিলি পোলারাইজ করা যাবে। ক্লিয়ার পয়েন্টটা? নেক্সট পয়েন্ট, থার্ড জুল, লার্জার দ্য চার্জ অন দ্য ক্যাটায়ন গ্রেটার ইজ দ্য পোলারাইজিং পাওয়ার। অবভিয়াসলি চার্জ বেশি মানে আয়নিক পোটেনশিয়াল বেশি, আয়নিক পোটেনশিয়াল বেশি মানে পোলারাইজিং পাওয়ার বেশি, কোভ্যালেন্সি বেশি হতে চলেছে। আর অ্যানায়নের চার্জ যদি বেশি হয় তাহলে সেটাও ইজিলি পোলারাইজড হবে। অবভিয়াসলি অ্যানায়নের চার্জ বেশি মানে অ্যানায়নের উপরে প্রচুর মাইনাস চার্জের বার্ডেন আছে, তাকে ইজিলি ডিফর্ম করে দেওয়া যাবে। তাহলে ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় তাহলেও সেটা ইজিলি পোলারাইজেবল, মানে সেটা কোভ্যালেন্সি বেশি হবে সেখানে। অ্যানায়নের চার্জ যদিও বেশি হয় তাহলে সেখানেও ইজিলি পোলারাইজেবিলিটি থাকবে। এখানে দুটো আলাদা কারণ থাকছে। ক্যাটায়নের পজিটিভ চার্জ যদি বেশি হয় তাহলে আয়নিক পোটেনশিয়ালটা বাড়ছে, সেই কারণে তোমার চার্জ ডেনসিটি বা পোলারাইজিং পাওয়ারটা বাড়ছে এন্ড কোভ্যালেন্সি আসছে। আর অ্যানায়নটার জন্য অন্য কারণ, এখানেও একই জিনিস হচ্ছে, কারণ অন্য। অ্যানায়নের নেগেটিভ চার্জের অ্যামাউন্ট যদি বেশি হয়, মানে একটা ধরো O2 মাইনাস, একটা ধরো F মাইনাস, নেগেটিভ চার্জ যেখানে বেশি হবে সেখানে কি বেশি হচ্ছে? সেখানে নেগেটিভ চার্জ বেশি হবে মানে পোলারাইজেবিলিটি বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ তাকে ডিফর্ম করা ইজি হয়ে যাচ্ছে। দুটোর কারণেই কোভ্যালেন্সি বেশি হবে, ঠিক আছে? এক্সাম্পল কি বলছে? বলছে ক্যালসিয়াম ক্লোরাইড আর NaCl, সোডিয়াম ক্লোরাইড, দুটোতে অ্যানায়ন সেম না ডিফারেন্ট? ক্যালসিয়াম ক্লোরাইডে যা অ্যানায়ন, সোডিয়াম ক্লোরাইডেও সেম অ্যানায়ন। কোথায় চার্জ বেশি, ক্যালসিয়াম ক্লোরাইড না সোডিয়াম ক্লোরাইড? ক্যালসিয়ামে 2+ চার্জ, সোডিয়ামে +1 চার্জ, তাহলে কে বেশি কোভ্যালেন্ট? যার চার্জ বেশি তার ফাই বেশি, যার ফাই বেশি তার পোলারাইজিং পাওয়ার বেশি, কোভ্যালেন্সি বেশি। চার্জ বেশি তার পোলারিটি সেম বেশি, তাহলে ক্যাটায়নের চার্জ বেশি, দুটো কারণটা দেখো। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি উত্তর দেবে। ক্যাটায়নটা যদি চার্জ বেশি হয় তাহলে তার পোলারাইজিং পাওয়ার বেশি হচ্ছে, তাহলে ডিফর্ম করার টেন্ডেন্সি কম, ডিফর্ম করার টেন্ডেন্সি, পোলারাইজিং পাওয়ার বেশি, তো অ্যানায়নটাকে ইজিলি ডিফর্ম করবে কিনা? তাহলে কোভ্যালেন্সি বেশি। ক্লিয়ার? এটা হচ্ছে ক্যাটায়নের ব্যাপারটা। এবার অ্যানায়নে আসছি। অ্যানায়নটার চার্জ বেশি, তাহলে অ্যানায়ন ওই চার্জকে হোল্ড করার ক্যাপাসিটি, চার্জ বেশি হয়ে গেছে তাহলে অ্যানায়নের উপরে সেটা বার্ডেন হয়ে যাচ্ছে না আলটিমেটলি। অ্যানায়নের যা নিউক্লিয়াসের যা ইলেকট্রন হোল্ড করার ক্যাপাসিটি আছে, অ্যানায়নের মাইনাস চার্জ বেশি মানে তার থেকে বেশি মাইনাস চার্জ ঢুকে বসে আছে, বেশি ইলেকট্রন ঢুকে বসে আছে। তাহলে অ্যানায়নের যদি চার্জ বেশি হয়, আবার জিজ্ঞেস করছি, অ্যানায়নের যদি চার্জ বেশি হয় তাহলে ওই অ্যানায়নের পোলারাইজেবিলিটি কি হবে? ওই অ্যানায়নকে ইজিলি ডিফর্ম করা যাবে? যাবে, কারণ চার্জ বেশি, কারণ ইলেকট্রন গুলোর উপর হোল্ড নেই। যার চার্জ বেশি তার ইলেকট্রনের উপরে হোল্ড অতটা নেই, তাহলে চার্জ যদি বেশি হয় তাকে ইজিলি ডিফর্ম করা যাবে, তাহলে পোলারাইজেবিলিটি বেশি, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার এগেন বেশি। আচ্ছা, তার এই ক্ষেত্রে মানে O2 পোলারিটি বেশি, পোলারিটি নয়, পোলারাইজেবিলিটি মানে, পোলারাইজেবিলিটি মানে কার? অবভিয়াসলি। বাট যদি সাইজের রেসপেক্টে বলি, হ্যাঁ, তাহলে তোমার ক্লোরিনের সাইজ কম, সাইজ বেশি। এই লেফট টু রাইটে সাইজ কমে যায়।
আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সমানচিত্র ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এই পয়েন্টে তাহলে উত্তর দেবে। বলছি ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য ক্যাটায়ন CuCl। CuCl এ কপারের চার্জ কত? Cu+। Cu+ এর কনফিগারেশন বল। সিউ প্লাস কভারের নাম্বার কত? এই জানি না আমি এসব আমি। আরে তো ওইভাবে কোনো 3D ফাইটিং হয়ে যাবে ওটা আমরা তো Cu+ বলো কনফিগারেশন তাড়াতাড়ি বল। 1s2 2s2 2p6 তারপরে 3s2 তারপরে 3p6 তারপরে 4s1 3d10 4s1 3d4 না 3d10 3d10 10 এটা কপার হলো। হ্যাঁ আমি কপার প্লাসের জানতে চেয়েছি। 3d9 হবে? 4 কোত্থেকে এসছে আজকে কি করছে কে জানে। সো 3d10 তাই তো? 3d10 4s0 এমনিতে 3d10 4s1 হচ্ছে কপার, 3d10 4s1 কপার, আউটার মোস্ট 4s, তো ওখান থেকে ইলেকট্রন বেরোবে। 3d10 হচ্ছে তোমার কপার প্লাস Cu+। আচ্ছা আরেকজন আছে NaCl। বেশ, NaCl এ Na+ আছে, বলো Na+ এর কনফিগারেশন বলো। 23 Na+ হচ্ছে 1s2 2s2 2p6, দ্যাটস ইট। 3s1 ছিল বেরিয়ে গেছে। ও 23 না আরে ভ্যালেন্সিয়াল আরে 23 টা ওটা অ্যাটমিক মাস, 3s1 ছিল ওটা বেরিয়ে গেছে, হ্যাঁ কি না? 2s2 2p6 3s0 এটা Na+, আর 310 মানে এর আগে অবভিয়াসলি 3s2 3p6 আছে, 3s2 3p6 ও আছে, 3s2 3p6 আছে, সঙ্গে 310 দিয়ে 4s0। Na+ হচ্ছে 2s2 2p6 3s0, এটা 3s2 3p6 310 তারপরে 4s0। দুজনেরই প্লাস চার্জ আছে। দুজনেরই যদি প্লাস চার্জ থাকে, একটাই প্লাস চার্জ, কপারও +1 সোডিয়ামও +1। এতক্ষণ আমরা যা পড়লাম তার বেসিসে মানে কি দাঁড়ায়, যদি দুজনেরই +1 চার্জ থাকে, দুজনেরই কি চার্জ আছে? দুজনেরই +1। তাহলে দুজনেরই যদি +1 চার্জ থাকে তাহলে দুজনেরই পোলারাইজিং পাওয়ার আয়নিক পটেনশিয়াল সেম হওয়ার কথা, দুজনেরই কোভ্যালেন্ট হওয়ার কথা। স্টেটমেন্ট বলছে CuCl ইজ মোর কোভ্যালেন্ট দ্যান NaCl। তাই NaCl লেস কোভ্যালেন্ট, তাই হাইলি আয়নিক, তাই সলিবল ইন ওয়াটার। CuCl কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে, তাই ইনসলিবল ইন ওয়াটার। কেন এরকম হচ্ছে? দুজনেরই যদিও বা চার্জ সেম, Cl- তো দুজনেই আছে, ওটাও Cl- এটাও Cl-, তাই অ্যানায়ন তো দুটোতেই সেম। ক্যাটায়নের চার্জ দুজনেই সেম, তাহলে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার সেমই হওয়ার কথা, ক্যাটায়নের কোভ্যালেন্সিও সেমই হওয়ার কথা। তাহলে দুজনের কোভ্যালেন্সি আলাদা কেন হয়ে যাচ্ছে? এখানে ডিফারেন্স তৈরি করছে 3d10। কেমন করে ডিফারেন্স তৈরি করছে? 3d10 হচ্ছে সেই ক্যাটাগরিতে পড়ে যার পুয়ার স্ক্রিনিং পাওয়ার। ডি ব্লকে অলরেডি পড়ে ফেলেছো, রাইট? মাঝখানে এমন একটা অরবিটাল আছে যার স্ক্রিনিং পাওয়ার পুয়ার স্ক্রিনিং পাওয়ার হলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্স শেলগুলোর উপরে বাড়বে না কমবে? তাহলে বুদ্ধি করে বলবে, যদিও দুজনেরই প্লাস চার্জ কিন্তু দুজনের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন চার্জ কি সেম? অ্যাট্রাকশন কি সেম? কার অ্যাট্রাকশন বেশি? মানে সিউর উপর ভ্যালেন্সিয়ালটা বেশি হবে। এরকম তাহলে নিউক্লিয়ার অ্যাট্রাকশন কোথায় বেশি? ক্লিয়ার? নিউক্লিয়ার অ্যাট্রাকশন যেখানে বেশি, পোলারাইজিং পাওয়ার সেখানে নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি, তো পোলারাইজিং পাওয়ার বেশি, নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি, তো অ্যানায়ন কে ইজিলি ডিফর্ম করবে, সো পোলারাইজিং পাওয়ার বেশি, তার মানে কোভ্যালেন্সি বেশি, তাহলে কে বেশি কোভ্যালেন্ট হবে? ক্লিয়ার? দুজনেরই পোস্টেন্টের অরিজিনটা ভালো করে বুঝে না। দুজনেরই প্লাস চার্জ ছিল, প্লাস চার্জ থাকলে দুজনের পোলারাইজিং পাওয়ার ইকুয়াল হওয়ার কথা ছিল, দুজনের ইকুয়াল কোভ্যালেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু CuCl এর বেশি কোভ্যালেন্সি। কেন? CuCl এ আছে পুয়ার স্ক্রিনিং পাওয়ার ওয়ালা 10টা ডি ইলেকট্রন ইন দা ডি অরবিটাল, 3d অরবিটাল। পুয়ার স্ক্রিনিং পাওয়ার যদি প্রেজেন্ট থাকে তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভ্যালেন্সিয়ালে যা হওয়ার কথা তার থেকে বেশি হয়ে যাবে, কারণ মাঝখানে পুয়ার স্ক্রিন আছে। তাই ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের অ্যাট্রাকশন, ভ্যালেন্সিয়ালের উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি। তাহলে Cu+ এর যদি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি হয়, আলটিমেটলি যদিও বা দুজনেরই +1 চার্জ ছিল কিন্তু Cu+ এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার চার্জ যার বেশি হবে অবভিয়াসলি সেখানে পোলারাইজেশন বেশি হবে। আচ্ছা KCl আর
বল কার বেশি, দুটো এখানে তো কোনো ডি এর গল্পই নেই। কেসিএল এনএসিএল এর সাইজের ফ্যাক্টর শুধু আসবে, একটু তো আগেই সাজিয়েছিলে। কিন্তু কেসিএল আর সিইউসিএল কোথায়? কেসিএল আর সিইউসিএল ডি ঢুকে যাচ্ছে এখানে, ইউসিএল এরই তো হওয়া উচিত তাহলে সিইউসিএল বেশি কোভ্যালেন্ট হবে, কেসিএল হবে না। সিইউ আর এন এর মধ্যে কোনটা বেশি বড়? কোনটা? তুই সাইড দিয়ে ভাবছি ব্যাপারটাকে। আমি সাইজ দিয়ে বুঝি। সাইজ দিয়ে যখন ডি ইলেকট্রন ঢুকে যাচ্ছে তখন সাইজ ফ্যাক্টরটা তো রোল প্লে করছে না, তো এমনি তো ছোট হয়ে যাচ্ছে, সাইজ তো আরোই কমছে। তাহলে তুই দেখ না স্ক্রিনিং, ওটাই তো বলতে যাচ্ছি, যদি পুয়ার স্ক্রিনিং পাওয়ার ওয়ালা ডি ঢুকে যায় তাহলে অ্যাট্রাকশন বাড়ছে, সাইজ কমছে, দুটো ফ্যাক্টর মিলিয়ে তো পোলারাইজেশন অনেক অনেক বাড়ছে। পোলারাইজিং পাওয়ার, সাইজও কম, অ্যাট্রাকশনও বেশি, তো অনেক বেশি পোলারাইজ করবে এবারে অ্যানায়নটাকে। অ্যানায়নটা ইজিলি ডিফর্ম হবে, কোভ্যালেন্সি তৈরি হয়ে যাবে, এন এর ক্যাটায়নটা যা সাইজ তার থেকে সিউটা অনেকটাই ছোট। অনেকটাই ছোট হয়ে যাবে সিউ প্লাসের সাইজ, কারণ মাঝখানে ডি ইলেকট্রন ঢুকে গেছে। ডি তার মানে লজিকটা কি, কোথাও যদি ডি এফ এসব ঢুকে থাকে সেখানে পোলারাইজিং পাওয়ার বেশি হবে, কোভ্যালেন্সি বেশি হবে, বেশি। ঠিক আছে, ফাইনাল ক্লিয়ার পুরোপুরি? ভেরি গুড। চলে আসছি হাইড্রোজেন বন্ডিং, এটা ইজি। হাইড্রোজেন বন্ডিং এর কারণে টাইটানিক ডুবে গেছিল। সো দেখে নাও কেন টাইটানিক ডুবেছিল। হ্যাঁ দেখো কেমন করে ডুবেছিল, টাইটানিক হাইড্রোজেন বন্ডিং এর জন্য ডুবেছিল। সো দেখে নাও, এটা হচ্ছে ওয়াটার মলিকুল H2O, ঠিক আছে। সো দিস ইজ ওয়ান ওয়াটার মলিকুল, দিস ইজ ওয়ান অ্যানাদার ওয়াটার মলিকুল, রাইট? তাহলে অনেক ওয়াটার মলিকুল আছে, কিছুটা ওয়াটারের মধ্যে। অক্সিজেনের চার্জ কি? পার্শিয়াল নেগেটিভ চার্জ হবে কারণ ইলেকট্রোনেগেটিভ। হাইড্রোজেন গুলো কি চার্জ নেবে? পার্শিয়াল পজিটিভ চার্জ নেবে কারণ ইলেকট্রোপজিটিভ। তাহলে বলো দুটো ওয়াটার মলিকুলের মধ্যে একটার পার্শিয়াল নেগেটিভ চার্জ অন্যজনের পার্শিয়াল পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে কি না? এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে বলে হাইড্রোজেন বন্ডিং। দুটো মলিকুলের মধ্যে হচ্ছে, তাই এটা ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ক্রাইটেরিয়া কি তাহলে থাকছে? ক্রাইটেরিয়া থাকছে হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে হাইড্রোজেনের বন্ড থাকতে হবে, হ্যাঁ কি না? যেমন এখানে অক্সিজেনের সঙ্গে আসছে, electronegative atom should be bonded with hydrogen, এটাই ক্রাইটেরিয়া, yes or no? কারণ যে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যদি হাইড্রোজেনের সঙ্গে বন্ডেড থাকে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম পার্শিয়াল মাইনাস চার্জ ডেভেলপ করবে আর হাইড্রোজেনের মধ্যে পার্শিয়াল প্লাস চার্জ ডেভেলপ করাবে। তাহলে এরকম দুটো অ্যাটমের মধ্যে আরামসে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপ করে যাবে, হ্যাঁ কি না? দুটো অ্যাটমের মধ্যে এরকম আরামসে অপোজিট চার্জগুলোর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপ করে যাবে। হাইড্রোজেন অ্যাটমের থ্রু দিয়ে এরকম ফোর্স অফ অ্যাট্রাকশনকে কি বলা হয়? হাইড্রোজেন বন্ডিং। তাহলে ওয়াটারে এরকম হাইড্রোজেন বন্ডিং থাকা পসিবল? ওয়াটারে যদি হাইড্রোজেন বন্ডিং থাকে, আইসেও হাইড্রোজেন বন্ডিং থাকবে, কারণ আইসেও তো H2 মলিকুলই আছে আলটিমেটলি। হাইড্রোজেন বন্ডিং এর কারণে আইসের স্ট্রাকচারের মধ্যে প্রচুর ভলিউম থাকে, ভলিউম বেশি হওয়ার জন্য আইস ফ্লোট করে। আইস ফ্লোট করেছিল, টাইটানিক ধাক্কা খেয়েছিল, ডুবে গেছিল। আইস যদি ফ্লোট না করতো টাইটানিক ধাক্কা খেতো না। আইস বিং সলিড ফ্লোট করে, কেন ফ্লোট করে? কারণ আইসের স্ট্রাকচারে হাইড্রোজেন বন্ডিং থাকে, আর হাইড্রোজেন বন্ডিং কে মেনটেন করার জন্য আইসের স্ট্রাকচারের মধ্যে প্রচুর গ্যাপ, ভলিউম থাকে। ভলিউম বেশি হয়ে যাওয়ার জন্য ডেনসিটি কমে যায়, তাই আইসটা ফ্লোট করে। তো তুই যদি ল্যাটিসের নিচে গেলে কি? বল, ল্যাটিসের নিচে গেলে তাহলে তো ওটা জল হয়ে যাবে এমনিতেই। সেটা করতে হতো। হাইড্রোজেন বন্ডিং সেটা তো তুই আলাদা করে করছিস। নেচার কি করছে? নেচার যখন আইসকে তৈরি করছে ওর মধ্যে থাকা ওয়াটার মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং বানাচ্ছে। নেচার ওয়াইজ দেখতে গেলে ওয়াটার মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং এক্সিস্ট করছে, আর হাইড্রোজেন বন্ডিং এক্সিস্ট করার কারণে আইসের মধ্যে প্রচুর ফাঁকা স্পেস তৈরি হচ্ছে, ভলিউম প্রচুর বেড়ে যাচ্ছে। ভলিউম বেড়ে যাওয়ার জন্য ডেনসিটি ফ্লপ করছে, ডেনসিটি কমে যাওয়ার জন্য আইসটা ফ্লোট করে যাচ্ছে জলের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই কারণে আইস হচ্ছে জলে ফ্লোট করছে। এইচএফ মলিকুলগুলো, এইচএফ মলিকুলের বয়লিং পয়েন্ট যা হওয়ার কথা তার থেকে তুলনামূলক বেশি হয়, যা হওয়ার কথা তার থেকে বেশি হয়। কেন বেশি হয়? কারণ এইচএফ মলিকুলগুলো একলা একলা এক্সিস্ট করে না। এইচএফ মলিকুলগুলো হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে কম্বাইন করে HF হোল N অ্যাসোসিয়েটেড মলিকুল ফর্মে এক্সিস্ট করে। ক্লিয়ার? HF হোল N, কারণ দেখতেই পাচ্ছ ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ, ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ। তাহলে ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিনের পার্শিয়াল মাইনাস চার্জ আর ইলেকট্রোপজিটিভ হাইড্রোজেনের পার্শিয়াল প্লাস চার্জ, এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে থ্রু হাইড্রোজেন অ্যাটম, বিকজ অপোজিট চার্জ একে অপরকে অলওয়েজ অ্যাট্রাক্ট করে। এখানে একটা জিনিস জিজ্ঞেস করছি, এইটা তৈরি হওয়ার জন্য, এই হাইড্রোজেন বন্ডিং তৈরি হওয়ার জন্য কি পুরো ইলেকট্রনের এক্সচেঞ্জ হচ্ছে? তাই এটা ট্রু বন্ডিং নয়। আচ্ছা,
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এখানেও আছে আয়নিক বন্ডিং এর মতন, কিন্তু আয়নিক বন্ডিং এর ট্রু বন্ডিং, কারণ পুরোপুরি ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়। অবভিয়াসলি আয়নিক বন্ডিং এর থেকে উইক বন্ডিং এটা, হ্যাঁ তো উইক বন্ড হাইড্রোজেন বন্ড পড়ি তো পড়লি তো উইক বন্ডিত হাইড্রোজেন বন্ড। আয়নিক বন্ড সব থেকে স্ট্রং বন্ড। আমার কোয়েশ্চেনটা হচ্ছে আয়নিক বন্ডেও ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে বিটুইন দ্য ক্যাটায়ন এন্ড আয়ন, হাইড্রোজেন বন্ডেও ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে বিটুইন দ্য পজিটিভ এন্ড দ্য নেগেটিভ এন্ড, দুটোই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে হাইড্রোজেন বন্ডিংটা ট্রু বন্ডিং নয়, উইক বন্ড, এন্ড আয়নিক বন্ডিংটা ট্রু বন্ডিং এন্ড স্ট্রং বন্ড। কেন সেটা এক্সপ্লেন করছি। এক্সচেঞ্জ অফ ইলেকট্রন হয়ে যাচ্ছে তবে কি আয়নিক বন্ড তৈরি হচ্ছে, একজন ছেড়ে দিচ্ছে অন্যজন নিয়ে নিচ্ছে, এখানে কোনো এক্সচেঞ্জ অফ ইলেকট্রন, ক্লিয়ার? তাই এখানে অ্যাসোসিয়েটেড ফর্মে এক্সিস্ট করছে HF4N হিসাবে। তাই এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং গুলোকে ব্রেক করতে হবে তবে গিয়ে HF কে লিকুইড থেকে ভেপারে পাঠানো যাবে। অবভিয়াসলি বেশি এনার্জি লাগবে, তাই বয়লিং পয়েন্ট যা হওয়ার কথা তার থেকে একটু বেশি হয়। হাইড্রোজেন বন্ডিং এর আর কি কি কনসিকুয়েন্সেস আছে? ওয়াটার রুম টেম্পারেচারে লিকুইড না গ্যাস? ওয়াটারের নিচে আছে পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেন সালফাইড, রুম টেম্পারেচারে কেন? ওয়াটারে হাইড্রোজেন বন্ডিং আছে এন্ড H2S এ হাইড্রোজেন বন্ডিং নেই। যেখানে হাইড্রোজেন বন্ডিং আছে তার বয়লিং পয়েন্ট বেশি, কারণ হাইড্রোজেন বন্ডিং থাকার জন্য তারা একসাথে অ্যাসোসিয়েটেড হয়ে থাকছে, ওই অ্যাসোসিয়েশনকে ব্রেক করতে হবে তবে গিয়ে লিকুইডকে ভেপারে পাঠানো যাবে। H2S এ যেহেতু কোনো হাইড্রোজেন বন্ডিং নেই, ওটা রুম টেম্পারেচারে গ্যাস, কিন্তু ওয়াটার রুম টেম্পারেচারে একটা লিকুইড, শুধু লিকুইড নয়, এই হাই বয়লিং পয়েন্ট ওয়ালা লিকুইড। HF এর মানে ওয়াটারের বয়লিং পয়েন্ট হচ্ছে অনেক বেশি, কত? 100 ডিগ্রি। একটা ওয়াটারের মতন সামান্য লিকুইডকে ব্রেক করতে 100 ডিগ্রি অবধি কেন হিট দিতে হচ্ছে? যেখানে H2S রুম টেম্পারেচারে গ্যাস, হাইড্রোজেন বন্ডিং হয়ে ওয়াটার একসাথে জুড়ে আছে সবাই, একলা একলা ওয়াটার এক্সিস্ট করছে না। H2S যেখানে অলরেডি গ্যাস রুম টেম্পারেচারে 10-20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, H2S যেখানে অলরেডি গ্যাস পিরিয়ড টেবিলে ঠিক তার নিচেই আছে, ওয়াটারও লিকুইড ঠিক আছে মানলাম, বাট তাড়াতাড়ি বয়লিং হয়ে যেতে পারতো, কিন্তু ওর মধ্যে থাকা হাইড্রোজেন বন্ডিং কে ব্রেক করতে হবে তবে গিয়ে, হিউজ হাইড্রোজেন বন্ডিং আছে প্রচুর ওয়াটার মলিকুলের মধ্যে, সবার মধ্যে হিউজ হাইড্রোজেন বন্ডিং আছে, সেই কারণে হাইড্রোজেন বন্ডিংটাকে ব্রেক করতে হবে। হাইড্রোজেন বন্ডিং কে ব্রেক করতে পারলে তবে গিয়ে ওয়াটারটা লিকুইড থেকে ভেপারে যাবে, দ্যাট রিকোয়ার্স হাই এনার্জি 100 ডিগ্রি অবধি হিট করতে হচ্ছে। ঠিক আছে, এটা ওয়াটার মলিকুল। আইস ফ্লোটস ইন ওয়াটার, একটু আগে বলে দিয়েছি। ক্রিস্টাল স্ট্রাকচারটা দেখো, এমনিতে সলিডের মধ্যে কি এত গ্যাপ থাকে এক্সপেক্টেড না? সলিড যা কম্প্যাক্ট থাকবে এটা এক্সপেক্টেড, কিন্তু হাইড্রোজেন বন্ডিং এর কারণে আইস মলিকুলের মধ্যে H2O অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে তৈরি হচ্ছে, প্রচুর গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, তাই ভলিউম বেড়ে যাচ্ছে, ডেনসিটি কমে যাচ্ছে, ফ্লোট করে যাচ্ছে। অ্যালকোহল ওয়াটারে ডিসলভ করে, একই কারণে হাইড্রোজেন বন্ডিং আছে। অ্যালকোহল চ্যাপ্টারে অলরেডি পড়েছি, এই পার্টটা ধরে অ্যালকোহল পার্ট, ক্লিয়ার? এই পার্টটা জল পার্ট। অ্যালকোহলের OH বন্ড আছে, জলেরও OH বন্ড আছে। অ্যালকোহলের OH এর উপরে পার্শিয়াল প্লাস চার্জ, অক্সিজেনে পার্শিয়াল মাইনাস চার্জ আছে। জলেরও হাইড্রোজেনের উপরে পার্শিয়াল প্লাস চার্জ, অক্সিজেনে পার্শিয়াল মাইনাস চার্জ আছে। অবভিয়াসলি অপোজিট চার্জগুলোর মধ্যে অ্যাট্রাকশন ডেভেলপ হবেই, হাইড্রোজেন বন্ডিং ডেভেলপ হচ্ছে বলেই অ্যালকোহল জলে ডিসলভ করছে, ক্লিয়ার? কারণ যে কারণে জলে জলে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, ওই কারণেই অ্যালকোহল জলে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। কারণ জলে জলে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে কেন? OH আর OH এর মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং। অ্যালকোহলে OH আছে, তাহলে OH অ্যাট্রাকশন পসিবল হচ্ছে, তাই অ্যালকোহলও ডিসলভ হয়ে যাচ্ছে ওয়াটারে। সো দিস আর দ্য কনসিকুয়েন্সেস অফ হাইড্রোজেন বন্ডিং। চলে আসি ভ্যান ডার ওয়াল ফোর্সেস। ভ্যান ডার ওয়াল ফোর্সেস জিনিসটা কি? ভ্যান ডার ওয়াল ফোর্স হচ্ছে উইক অ্যাট্রাকশন, মানে সবথেকে উইকেস্ট অ্যাট্রাকশন ফোর্সেস। তিন রকম হতে পারে, একটাকে বলে কিসম ফোর্স, দ্যাট ইজ দ্য ডাইপোল ফোর্স। ধরলাম এটাও একটা ডাইপোল, এটাও একটা ডাইপোল, দুটো ডাইপোল একে অপরকে অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ কি না? অপোজিট চার্জগুলো, ডাইপোলের অপোজিট চার্জগুলো একে অপরকে, এটাকে বলে ডাইপোল অ্যাট্রাকশন, কিসম ফোর্স। ডাইপোলের অপোজিট চার্জগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করছে। পরেরটাকে বলা হচ্ছে ডিবাই ফোর্স। এটা হচ্ছে একজন ডাইপোল, অন্যজন নন পোলার ছিল, বাট এই ডাইপোলের প্রেজেন্সে অন্যজনের মধ্যে একটা ডাইপোল ইনডিউসড হয়েছে। এ ছিল ডাইপোল, এ ছিল নন পোলার, বাট এর সঙ্গে এসে এর মধ্যে একটা অপোজিট ওয়েতে ডাইপোল ইনডিউসড হয়েছে। কেন ইনডিউসড হলো? এই ডাইপোলের নেগেটিভ চার্জ এই নন পোলারটা সব নেগেটিভ চার্জকে রিপালশন করে ওদিকে পাঠিয়ে দিয়েছে, তাহলে এদিকে হয়ে গেছে প্লাস চার্জ, ওদিকে চলে গেছে সব মাইনাস চার্জ গুলো। এই ইনডিউসড এর ফলে তৈরি হচ্ছে বলে এটাকে কি বলে? ডাইপোল ইনডিউসড ডাইপোল। এর মধ্যে ডাইপোল অরিজিনালি ছিল, এটার মধ্যে ডাইপোল ছিল না, ইনডিউসড হয়েছে, এটাকে বলে ডাইপোল ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স, যাকে বলে ডিবাই ফোর্স। এটা হচ্ছে লন্ডন ফোর্স। দুজনেই নন পোলার, কিন্তু দুজনের মধ্যে টেম্পোরারি একটা ডাইপোল তৈরি হয়ে যাচ্ছে।
এন্ড টেম্পোরারি ডাইপোল তৈরি হয়ে যাওয়ার জন্য একটা টেম্পোরারি অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, ডাইপোলটা চলে যাচ্ছে, অ্যাট্রাকশন চলে যাচ্ছে, ডাইপোল আবার তৈরি হচ্ছে, অ্যাট্রাকশন ডেভেলপ করছে, ডাইপোল চলে যাচ্ছে, অ্যাট্রাকশন চলে যাচ্ছে। বুদ্ধি করে বলো, এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, কোথায় কোনটা হবে? লন্ডন ফোর্সের এক্সাম্পল, কিসাম ফোর্সের এক্সাম্পল হতে পারে এইটা, হ্যাঁ কি না? এটা একটা ডাইপোল, এটা একটা ডাইপোল, দুটো ডাইপোলের মধ্যে অ্যাট্রাকশন হবে, হ্যাঁ কি না? দুটো ডাইপোলের মধ্যে এখানে অ্যাট্রাকশন পসিবল, ইয়েস অর নো? সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, যেটা কিনা কিসাম ফোর্সের পার্ট। ঠিক আছে, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন এর একটা এক্সাম্পল। একটা ডাইপোল অন্যটা নন পোলার, এরকম সিচুয়েশন, একটা ডাইপোল অন্যটা নন পোলার। যখন ওয়াটার মলিকুল কোনো কিছুকে সলভেট করে, ওয়াটার নিজে ডাইপোল, নন পোলার কাউকে সলভেট করে দিচ্ছে, এই অবস্থায় এই ফোর্সটা এক্সিস্ট করছে। এটা লন্ডন ফোর্সের এক্সাম্পল, দুজনেই নন পোলার। এটা হচ্ছে নোবেল গ্যাসগুলোর মধ্যে থাকে। নোবেল গ্যাসগুলো কি একে অপরকে এমনিতে বন্ড বানায়? কিছু বানায়? কিছুই বানায় না নোবেল গ্যাসগুলো এমনিতে, কিন্তু তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স এক্সিস্ট করে, এটাকে বলা হচ্ছে ডাইপোল। নোবেল গ্যাসগুলোর মধ্যে এটা হচ্ছে তোমার এই ধরনের ফোর্সটা। ঠিক আছে, এটা হচ্ছে কোন ফোর্স? লন্ডন ফোর্স। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক একদম পুরো জায়গাটা এখানে শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে ভিএসইপিআর থিওরি আর হাইব্রিডাইজেশন, ওটা করে চ্যাপ্টারকে শেষ করে দেবো। বড় চ্যাপ্টার আছে, টাইম লাগবে একটু। এমনটিটা সোজা আছে, ওটা অসুবিধা হবে না। তো ভিএসইপিআর থিওরি আর হাইব্রিডাইজেশনটা বেসিক্যালি একসাথে করব, ওই জন্য আজকে শুরু করলাম না, এমন নয় দুটো আলাদা আলাদা। ভিএসইপিআর থিওরি যেভাবে অ্যাপ্রোচ করবে, হাইব্রিডাইজেশনও সেম ওয়েতেই অ্যাপ্রোচ হবে, তাই দুজনকে একসাথে পাঞ্চ করে করবো। কনসেপ্ট আলাদা কিন্তু অ্যাপ্রোচটা দুজনেই সেম। ভিএসইপিআর থিওরি করতে গেলেও আমাকে হাইব্রিডাইজেশন বুঝতে হবে, আর হাইব্রিডাইজেশন বোঝার সময় আমাকে ভিএসইপিআর থিওরিতে একটু জানতে হবে, তাই দুটোকে একসাথে করবো। তারপরে এমওটিটা করে কাল নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টারটা শেষ করে দেবো। ঠিক আছে, আর ঠিক আছে, আপাতত এটাই থাক। ওকে, সমাধিটা ক্লিয়ার হয়েছে এতদূর অব্দি? হ্যাঁ স্যার। অর্ডার গুলো মোটামুটি বুঝতে পেরেছি, ফ্যাজান্স গুলোর জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার এই যে এই লাস্টের ভ্যান ডার ওয়ালস ফোর্সেস গুলো, এইগুলোর জন্য কি এক্সাম্পল গুলো আমাদের দিয়ে দেবেন, মানে আমাদের আইডেন্টিফাই করতে হবে? হ্যাঁ, এই যে ডাইরেক্ট তো আর কোশ্চেন দেবে না যে কোথায় কি ফোর্স আছে বলো, এক্সাম্পলটাই এখানে আইডেন্টিফাই করতে হবে। তাই তোমাকে একটা করে এক্সাম্পলের থ্রু দিয়ে আমি দেখালাম যে HCl এর মধ্যে তোমাকে কোশ্চেন দিয়ে দেবে যে এই মলিকুলটাতে কি ধরনের ফোর্স এক্সিস্ট করছে, যে এটা ওটা ওটা কোনটা এক্সিস্ট করছে, নান অফ দিস। তো তোমাকে তখন বলতে হবে যে হ্যাঁ HCl এর মধ্যে যে তোমার আইডেন্টিফাই করতে হবে, লজিকটা কি করে করবে? HCl নিজে পোলার মলিকুল, ওখানে ডাইপোল মোমেন্ট আছে, তার মানে ওখানে নিশ্চয়ই কিসাম ফোর্স বা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন এক্সিস্ট করছে। নোবেল গ্যাসগুলোর মধ্যে কোনটা এক্সিস্ট করছে, চারটে অপশন দিয়ে দেবে। তো নোবেল গ্যাসগুলোর মধ্যে কোনটা এক্সিস্ট করছে বলতে গেলে তখন তোমাকে এটা বলতে হবে নোবেল গ্যাসের মধ্যে তাহলে লন্ডন ফোর্স এক্সিস্ট করছে, যেখানে কিনা ইনিশিয়ালি নোবেল গ্যাসগুলো প্রত্যেকেই নন পোলার, কেউ পোলার নয়, প্রত্যেকটা নোবেল গ্যাসের অ্যাটম প্রত্যেকেই নন পোলার, কিন্তু তাদের মধ্যে এক্সিস্ট করছে কি ডাইপোল ডাইপোল নয়, একটা ইনডিউস ডাইপোল, অর্থাৎ লন্ডন ফোর্সটা। কেন? কারণ ইনিশিয়ালি এই নোবেল গ্যাসটাও নন পোলার, এইটাও নন পোলার, কিন্তু দুটো অ্যাটমের মধ্যে একটা টেম্পোরারি ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। একটার মধ্যে যেই একটা টেম্পোরারি ডাইপোল তৈরি হচ্ছে, ওটা অন্যটার মধ্যে একটা টেম্পোরারি ডাইপোল তৈরি করে দিচ্ছে। এন্ড এই ধরনের টেম্পোরারি ডাইপোলের বেসিসে যে অ্যাট্রাকশন ফোর্সটা তৈরি হচ্ছে নোবেল গ্যাস অ্যাটমগুলোর মধ্যে, সেটা হচ্ছে লন্ডন ফোর্স বা ইনডিউস ডাইপোল। প্রথম অ্যাটমটা নন পোলার হচ্ছে, তার মধ্যে একটা সেলফ ইনডিউসড হচ্ছে ডাইপোল মোমেন্ট, ওই সেলফ ইনডিউসড ডাইপোল মোমেন্ট মলিকিউলটা পাশের মলিকুলে একটা মলিকুলকে ইনডিউস করছে ডাইপোলের জন্য। একজন সেলফ ইনডিউসড হচ্ছে, সে তার বন্ধুকে বলছে আমি ইনডিউসড হয়েছি, তুইও ইনডিউসড হয়ে যা, দিয়ে দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি করেছে। আর এখানে এ অলরেডি ডাইপোল ছিল, এ আর একজন নন পোলারের মধ্যে ইন্ডাকশন দিয়েছে, ইনডিউসড করেছে আর একটা ডাইপোল মোমেন্ট, এখানে দুজনেই ডাইপোল ছিল। সো ডিফারেন্ট এক্সাম্পলটাই মনে রাখতে হবে কোথায় কোন ফোর্সে এক্সিস্ট করছে এটা বলার জন্য। এক্সাম্পল থেকেই কোয়েশ্চেনটা দেবে, ডাইরেক্টলি এরকম কিছু কোয়েশ্চেন দেবে না যে এটা কি বলো, ওটার মানে কি বলো, এরকম। তোমাকে মলিকুল দিয়ে দেবে, মলিকুল থেকে বলবে এখানে কোনটা এক্সিস্ট করছে বল। ঠিক আছে, চলো প্যাক আপ করো আজকে। আচ্ছা, এই ক্যামেরা তো উল্টো সোজা করে দিচ্ছ।